হ্যালো হ্যালো পোলাপান গড আচ্ছা আমি জানি আমি অনেকক্ষণ লেট একটু না অনেকক্ষণ লেট আচ্ছা আমি প্রথমে সবকিছু চেক করে নিই সব ঠিক আছে নাকি একটা মিনিট গড দাঁড়া ওয়েট হ্যাঁ সব ঠিক আছে ওকে ওকে ফাইন আমি একটু ভিডিওটা শেয়ার করে নেই দেন তোমাদের সাথে কথা বলি একটু অপেক্ষা করো দাঁড়াও এমনি অনেক দেরি করে ফেলছি সবকিছু উল্টা পাল্টা না করি দাঁড়াও একটু সিস্টেমেটিক ওয়েতে করি ওয়েট ভিডিওটা শেয়ার করবো গ্রুপে physics free class ওকে ফাইন অপদার্থ ঠিক আছে ডান ওকে পোলাপান কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের তো আমিও আছি মোটামুটি ঠিকঠাক তো আমাদের আজকে ক্লাস শুরু হওয়ার কথা 8টার সময় বাট গেস হোয়াট এখন কয়টা বাজে এখন বাজে হলো 8:25 ঠিক আছে লেট কে করছে লেট করছি আমি লেট করছি ভাই আমি মনে প্রাণে স্বীকার করতেছি আমি লেট করছি ওকে ফাইনালি হ্যাঁ কারণ এটা শুরু করারই ছিল আমাদের তো শুরু করতে হবে তাই না আমি লেট করছি এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট আমরা আজকে একটু ভুলে যাই যে আমি লেট করছি ঠিক আছে নেক্সট দিন থেকে লেট হবে না আজকের মতো একটু ভুলে যাই যে ভাইয়া লেট করছে ঠিক আছে কি অবস্থা তোমাদের আমরা অনেক দিন পর ক্লাসে ব্যাক করলাম আপনাদের কি অবস্থা একটু কষ্ট করে আমাকে একটু জানান চলেন আমাকে সবাই একটু জানাও সবার কি অবস্থা রাকিব বলছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা যে পড়তেছিলাম আমাদের যে থার্মোডাইনামিক্স এর 3টা লেকচার শেষ হয়ে গেছে এই 3টা কি তোমরা পড়ছো বাসায় নাকি পড়ো নাই কোনটা আমরা আজকে 4 নম্বর লেকচার শুরু করব এটার জন্য যে আমাদের আগের লেকচারগুলোর জ্ঞান লাগবে এটা কি আপনাদের মনে আছে আই হোপ সবার মনে আছে ঠিক আছে কিন্তু আমি জানি আপনারা আজকে ক্লাস করার আগে কেউ রিভাইজ দিয়ে আসেন নাই এর জন্য আমরা আজকে খুব বেশি পড়বো না কারণ আজকে আপনাদের ম্যাক্সিমামেরই হয়তো বা আগের পড়া মনে নাই ঠিক আছে সো আমরা আজকে অল্প একটু পড়বো খুব বেশি না বাট নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা অনেক জিনিসপাতি পড়বো এবং আপনাদের কিন্তু তার জন্য অবশ্যই আগের লেকচারের পড়া পড়ে আসা লাগবে সো আজকে যারা না পড়ে আসছেন সমস্যা নাই আজকের ক্লাস হোপফুলি এমনিই বুঝতে পারবেন বাট নেক্সট ক্লাস থেকে পড়ার জন্য অবশ্যই আগের ক্লাসের কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার থাকা লাগবে তাহলেই তুমি নেক্সট ক্লাস থেকে বুঝছো দেখেন যারা আসছেন ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে একটু দেখেন তো এইচএসসি 23 ব্যাচ আচ্ছা ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো চলতেছে ভাই গত ক্লাসে একটা টি শার্টের উত্তর দিছিলাম সেই টি শার্টটা দেওয়ার কথা ছিল ও আচ্ছা তোমাকে রিপ্লাই দেওয়া হয় নাই ব্রো আজকে আরেকটা বার টেক্সট দাও আমি আজকে রিপ্লাই দিয়ে দিচ্ছি ঠিক আছে মানে পেজে নরমালি আমি থাকি না ওদেরকে হয়তো আমার জানাতে খেয়াল নেই তোমার নামটা তুমি জাস্ট একটা টেক্সট দিয়ে রাখো আমি আজকে দেখছি আমি একটা স্ক্রিনশট রাখতেছি তোমার কমেন্টের তোমার টি শার্ট আজ কালকে কালকে দিনের বেলা আমরা পাঠিয়ে দিব সমস্যা নেই কোনো ঠিক আছে আচ্ছা আমি বলি প্রথম কথা হয়তো বা দেখে মনে হচ্ছে আমি যেন কেমনে কথা বলছি ভাইয়া তো এমনি কথা বলে না ভাইয়া তারও ফ্লুয়েন্টলি কথা বলে আমি একদম অনেস্টলি বলি ভার্সিটি থেকে আসছি ভাই বিকাল বেলায় এসে হলো একটু ঘুমাইছিলাম মাত্র ঘুম থেকে উঠছি তার জন্য কথার মধ্যে হয়তো বা একটু জড়তা আসতেছে বাট ইটস ওকে একটু পরে এমনি ঠিক হয়ে যাবে ঠিক আছে জীবন যুদ্ধে 10 মিনিট পিছিয়ে গেলাম আচ্ছা ওকে এইচএসসি 23 ব্যাচ ওকে জোস আছি আচ্ছা ওকে সবাই ঠিক আছেন সবাই ভালো আছেন এখন আমাকে একটু বলবেন আপনারা কে কোন জায়গা থেকে জয়েন করছেন আমরা ক্লাস শুরু করতেছি কে কোন জায়গা থেকে জয়েন করেছো কে কোন জায়গা থেকে জয়েন করেছো ও মাই গড কি অবস্থা না লিখতে হাতের লেখার কি অবস্থা ইনফ্যাক্ট ভ্যাকেশনের পর এটাই আমার আজকে প্রথম ক্লাস গতকালের ক্লাসটাও নিতে পারিনি ঠিক আছে আজকে ভ্যাকেশনের পর আমি প্রথম ক্লাস নিচ্ছি অনেক দিন পর মানে অলমোস্ট 7-8 দিন পর ক্লাস নিচ্ছি ঠিক আছে কে কোন জায়গা থেকে জয়েন করেছেন কে কোন জায়গা থেকে জয়েন করেছেন স্যার জায়গা থেকে হাতের লেখার অবস্থা দেখছিস দেখ ভাই গড আমি আর বন্ধ দিব না ভাই বন্ধ দিলেই পড়ানো নষ্ট হয়ে যায় ভাই নিজেও পড়াইতে পারি না তোমাদেরও পড়া মনে থাকে না হাতের লেখাও নষ্ট হয়ে যায় ইনফ্যাক্ট জীবনটাই নষ্ট হয়ে যায় বন্ধ দিলে আর বন্ধ দেওয়া যাবে না জীবন খুব কষ্টের ওকে কে যেন বলছে কারেন্ট নাই আচ্ছা আফিয়া বলছে কুমিল্লা থেকে মারুফ বলছে সিলেট থেকে নীলিয়া বলছে বগুড়া জিম বলছে চট্টগ্রাম রেজা বলছে কুড়িগ্রাম বন্যা বলছে দিনাজপুর থেকে ওকে ঠিক আছে রেজা আবারও বলছে কুড়িগ্রাম থেকে সৌরভ বলছে টাঙ্গাইল থেকে ভাই ওকে আচ্ছা একটা মিনিট এই যে আপনারা বাংলাদেশের এত জায়গা থেকে জয়েন করছেন এখন বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমরা যদি এই ভিডিওগুলো পৌঁছাতে চাই ফ্রি ক্লাসগুলো তাহলে কি লাগবে আপনাদের হেল্প লাগবে কেমনে হেল্প করবেন আপনার ফ্রেন্ডকে এই যে লাইভটা চলতেছে সেটা কমেন্ট সেকশনে মেনশন করে যেন
সেও ক্লাস করতে পারে, অথবা আপনি চাইলে ভিডিওটা একটু শেয়ার করতে পারেন। আপনার প্রোফাইলে যদি শেয়ার করতে সমস্যা হয় তাহলে আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন, আমাদের এই গ্রুপেও শেয়ার করতে পারেন, অথবা আমাদের যে মেইন গ্রুপ অপদার্থের পদার্থ সেখানেও শেয়ার করতে পারেন। আপনার একটা শেয়ারের থ্রুতে হয়তো বা নতুন করে আরো 4-5 জন স্টুডেন্টের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। তো যারাই ক্লাসে জয়েন করছেন না কেন, একটু কষ্ট করে আপনার ফ্রেন্ডদের জন্য, যাদের জন্য এই ভিডিওগুলো উপকারী হইতে পারে, তাদেরকে একটু কমেন্ট সেকশনে মেনশন করেন, এন্ড যদি পসিবল হয় ভিডিওটা একটু শেয়ার করেন। সেটা আপনার প্রোফাইলে করলে বা আপনাদের গ্রুপে করলে খুব ভালো, আদারওয়াইজ আমাদের গ্রুপেই করেন, কোনো সমস্যা নাই, বাট একটু কষ্ট করে করেন যেন আমরা আরো বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারি। ঠিক আছে, সবাই শেয়ার করেন, আমি সবার ভিডিও অ্যাপ্রুভ করে দিচ্ছি বা সবার পোস্ট অ্যাপ্রুভ করে দিচ্ছি। ঠিক আছে, ওকে ভাইয়া, কাল আমার ফিজিক্স এক্সাম, আমার ভেক্টর ছাড়া আর কিছু জানি না, কেমনে পাস করব? হোপফুলি হয়ে যাবে, মানে চান্স দিয়েছেন যিনি, পাস করাবেন তিনি, সমস্যা নাই। আপনার জন্য ওয়েট করতে করতে শেষ। আচ্ছা, কমেন্টে কেউ লিখে দাও। আচ্ছা, কক্সেস বাজার থেকে হচ্ছে, আচ্ছা আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম, ওকে ঠিক আছে, ফাইন। এই তো সবাই একটু মেনশন করতেছেন, ধন্যবাদ। আমি ভালো আছি, অনেকদিন পর ক্লাসে ব্যাক করলাম, ভালো আছি আমি। আমেন বাকি কলেজের কেউ আসো? কেউ থাকলে বলো। একটা প্রো জিজ্ঞাসা করছে ওই কলেজে কেউ আছেন কিনা, থাকলে বলেন একটু। দেখেন ভাইয়ারা, আমরা কি পড়তেছিলাম, আমি এখন শুরু করে দিলাম পড়ানো। কি পড়তেছিলাম? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। মনে আছে সবার? আমি প্রথমে বলে রেখে, আজকে হাতের লেখা একটু খারাপ হবে, কারণ যে বললাম তোমাদের মাধ্যমে আমি আজকে ক্লাস নেওয়া শুরু করতেছি অনেকদিন পর, এর জন্য হাতের লেখা একটু অন্যরকম হবে। ঠিক আছে, তাপগতিবিদ্যার কি প্রথম সূত্র, তাপগতিবিদ্যার কি প্রথম সূত্র। ঠিক আছে, পড়েছিলাম না সবাই? বলো তো কয়টা পড়ছিলাম? 2টা পড়ছিলাম। একটা কার ছিল? একটা ছিল জুলের, এবং বলছিলাম এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আরেকটা ছিল কার? আরেকটা ছিল ক্লসিয়াসের, এন্ড ক্লসিয়াসেরটা ছিল খুব 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 বেশি ইম্পর্টেন্ট। কি ছিল ক্লসিয়াসের সূত্রটা? দেখো, এগুলো আমরা আগের দিন পড়ছি, আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, যারা যারা ভুলে গেছে একটু কষ্ট করে শুনো। ঠিক আছে, কি ছিল বলো তো? ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ঠিক আছে, মনে আছে? এটাকে আবার কি লেখা যেত ছোট পরিবর্তনের জন্য? ডি কিউ ইজ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। মনে আছে? মনে আছে। আবার ডেল ডাব্লিউ কে কি লেখা যেত? ডেল ডাব্লিউ কে লেখা যেত পি ডেল ভি। এটা কখন লেখা যেত? শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য, শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য, সমচাপীয় প্রক্রিয়ার জন্য এটা লেখা যেত। ঠিক আছে, আর সমচাপীয় প্রক্রিয়া বাদে যদি অন্য যে কোনো প্রক্রিয়া হয় তখন কি এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না? যাবে, বাট এত বড় পরিবর্তনের জন্য লেখা যাবে না। তখন লিখতে হবে কিসের জন্য? dw is equals to pdv। ওকে, আপনি এই ফর্মুলায় লিখতে পারবেন অন্যান্য তাপগতীয় প্রক্রিয়ার জন্য, বাট বড় পরিবর্তনের ক্ষেত্রে না। বড় পরিবর্তনের ক্ষেত্রে লিখতে গেলে তখনই লিখতে পারবেন যখন আপনার প্রেসার কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। কারণ অন্যান্য যে তাপগতীয় প্রক্রিয়াগুলো সেখানে তো প্রেসার কনস্ট্যান্ট থাকে না, তো আপনি সরাসরি পি অন্যান্য প্রক্রিয়ার জন্য লিখতে পারেন না, শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য লিখতে পারেন। অন্যান্য প্রক্রিয়ার জন্য কি করতে হবে? যদি ক্ষুদ্র পরিবর্তন বুঝান তখন আপনি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এটা কি? এটা হলো অন্য তাপগতীয় প্রক্রিয়ার জন্য, অন্য তাপগতীয় প্রক্রিয়ার জন্য, অন্য তাপগতীয় প্রক্রিয়ার জন্য। ঠিক আছে, ওকে, এটা আমরা শিখছিলাম। তারপর কিছু কিছু তাপগতীয় প্রক্রিয়ার কিছু কিছু স্পেশাল কি ছিল বলতো? কিছু স্পেশাল বৈশিষ্ট্য ছিল। 4টা তাপগতীয় প্রক্রিয়া আমরা পড়াশোনা করছিলাম। কি কি? সমচাপীয়, সমায়তন, সমষ্ণ এবং রুদ্ধতাপীয়। আর এই 4টা তাপগতীয় প্রক্রিয়ার জন্য এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র কেমন হয় সেটাও আমরা দেখছিলাম। মনে আছে সবার? শিওর মনে আছে? চলো একবার দেখাই দিই। এটা তো মনে আছে না? এখন যা যা লিখছি আই হোপ এটা মনে আছে। আরেকটা বার দেখি 4টা প্রক্রিয়ার জন্য কি ছিল। লেখো, 1 নাম্বার লেখো কি প্রক্রিয়া? প্রথমটা লেখো সম আয়তন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সম আয়তন। সম আয়তন প্রক্রিয়া কি হইতো? আয়তন পরিবর্তন হইতো? হইতো না। তার মানে আয়তনের পরিবর্তন ছিল কত? 0। আয়তনের পরিবর্তন যদি 0 হয় আমরা কি জানতাম? কৃত কাজ ইজ ইকুয়ালস টু পি ডেল ভি। আয়তনের যদি পরিবর্তনই না হয় কাজ হবে? কাজ হবে না। তার মানে কৃত কাজ কত হয়ে যাবে? 0। তার মানে সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজের মান কত হয়? 0 হয়। সো এর জন্য সমায়তন প্রক্রিয়া আমরা লিখতে পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডেল কিউ ইজ ইকুয়ালস টু হোয়াট? সিম্পলি ডেল ইউ। মনে আছে? এটা ছিল কার জন্য? সম আয়তন প্রক্রিয়ার জন্য। 2 নাম্বারটা যদি আসি, সমষ্ণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে কি? যেই প্রক্রিয়ায় সিস্টেমের টেম্পারেচারই চেঞ্জ হবে না।
সমষ্ণ প্রক্রিয়া মানে কি, যেই প্রক্রিয়ায় সিস্টেমের টেম্পারেচারই চেঞ্জ হবে না। টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, টেম্পারেচারের সাথে সম্পর্ক কার ছিল, অভ্যন্তরীণ শক্তি। টেম্পারেচার বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, টেম্পারেচার কমলে অভ্যন্তরীণ শক্তি কমে। আর টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, অভ্যন্তরীণ শক্তিও চেঞ্জ হবে না। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হইতো বলো তো, শূন্য হইতো। মনে আছে? তাহলে সমষ্ণ প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি হবে, সিম্পলি ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ডব্লিউ, এইটাই, আর কিছু না। ঠিক আছে, কারণ ডেল ইউ এর মান 0। ওকে, মনে থাকবে। তারপর কি ছিল, 3 নাম্বার ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি ছিল বলতো, ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি ছিল, যেই প্রক্রিয়ায় সিস্টেম বাইরে থেকে তাপ শক্তি গ্রহণও করবে না, সিস্টেম থেকে তাপ শক্তি বাইরেও যাবে না। সহজ কথা, যেই প্রক্রিয়ায় তাপ শক্তির আদান প্রদান মানের মান কত হবে, শূন্য হবে। মানে না তাপ শক্তি গৃহীত হবে, না তাপ শক্তি বর্জিত হবে। তার মানে ডেল কিউ এর মান কত হবে, 0 হবে। ঠিক আছে, মনে আছে না সবার, সবার মনে আছে ভাই। লেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হইতো, ডেল কিউ এর মান কত হইতো, 0 হইতো। তাহলে ডেল কিউ এর মান যদি 0 হয়, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, ডেল কিউ এর মান 0 বসাই দাও, তাইলেই হয়ে যাচ্ছে। কি হবে বলো, 0 ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এইটাই কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এন্ড ফাইনালি 4 নাম্বার যে প্রক্রিয়াটা ছিল সেটা কি ছিল, সমচাপীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়া আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র চেঞ্জই হয় না, সেমই থাকে। কি থাকে, ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখানে জাস্ট ডেল ডাব্লিউ এর জায়গায় কি লেখা যায়, সরাসরি পি ডেল ভি লেখা যায়, যেটা অন্যান্যটাই লেখা যায় না। এতটুকুই, আর কিছু না। ঠিক আছে, দেখো মনে আছে কিনা, এগুলো আমরা বন্ধের আগেই পড়েছিলাম, তোমাদের কি মনে আছে নাকি একটু চেক করো। এগুলো আমরা সবগুলা বন্ধের আগেই পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা একটু চেক করো, একটু চেক করো সবার মনে আছে কিনা, চেক কর চেক কর চেক কর, সবার মনে আছে কিনা দেখ। সবার মনে থাকলে আমরা শুরু করতে পারবো, সামনে গাইতে পারবো। ভাই আমার গলাটা একটু অন্যরকম হয়ে আছে, ঘুম থেকে উঠছি তার জন্য আর কি, একটু পানি খাই। তোমরা দেখো তো একটু পানি কই রে ভাই, মানে তোমরা দেখো, এটা বুঝছো নাকি, আমি একটু পানি খাবো, পানি কই ভাই, সিরিয়াসলি পানি খুঁজে পাচ্ছি না। মাই গড, আচ্ছা পানি শেষ, ও মাই গড, আচ্ছা প্যারা নেই। এই দেখো বুঝছো কিনা, আছে, আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। রেদওয়ান বলছে আছে, স্টাডিয়ারি বলছে মনে আছে ভাই সেরা। বাকিদের কি অবস্থা, বাকিদের? আচ্ছা কথা বলছে মনে আছে, ঠিক আছে, আছে মনে, আচ্ছা ঠিক আছে। কাবু বলছে জাস্ট কারেন্টের অভাবে ক্লাস করতে পারতেছি না দাদা, জাস্ট দেখতেছি। আচ্ছা ঠিক আছে, প্যারা নেই, কারেন্ট আসার পর করিস, সমস্যা নেই। আচ্ছা আছে ভাই, তাহলে তো সবারই মনে আছে, তাহলে কোনো প্যারাই নেই। চলো ম্যাথ করি ম্যাথ করি ম্যাথ করি, সবার মনে আছে, সেরা ভাই সেরা। লেখো ম্যাথ, লেখো ম্যাথ, লেখো ভাই ম্যাথ লেখো, সবাই ম্যাথ লেখ, এই সবাই ম্যাথ লেখো, চলো লেখো। কি লিখবা, এই যে ছবি আঁকো, ছবি আঁকো, সবাই ছবি আঁকো, সবাই ছবি আঁকো, সবাই ছবি আঁকো, চলো সবাই ছবি আঁকেন, খাতা নেন সবাই, কুইক। এইটা 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 লেখো, এ বি সি ডি, ঠিক আছে, এইভাবে লেখো। আচ্ছা তোমাকে বলছে এই, ওকে, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এইটা পি, এইটা ভি, এরকম তোমাকে দিয়ে দিছে। ঠিক আছে, তোমাকে প্রশ্নে বলছে এ বি সি পথে, এ বি সি পথে গৃহীত তাপ শক্তি বা গৃহীত তাপ 500 জুল। কত, 500 জুল। ঠিক আছে, এবং কৃত কাজ কত, ধরো 200 জুল। কত, 200 জুল, এটা তোমাকে বলছে। এবিসি যে পথটা, মানে এ থেকে বি তারপর সি, ঠিক আছে, এই পথে গৃহীত তাপ শক্তির পরিমাণ কত, 500 জুল, এবং কৃত কাজ কত, কৃত কাজ বলছে তোমায় কত, 200 জুল। ঠিক আছে, প্রশ্ন করছে, প্রশ্ন নাম্বার 1, এসি পথে, মানে সরাসরি যে এসি পথটা, এসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, অভ্যন্তরীণ, সবাই লেখো, শক্তির পরিবর্তন কত, শক্তির পরিবর্তন কত, পরিবর্তন কত, এটা হলো প্রথম প্রশ্ন। এন্ড সেকেন্ড প্রশ্ন যেটা করছে তোমাকে, সেকেন্ড প্রশ্নটা সাপোজ করছে এরকম যে 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 হ্যাঁ হ্যাঁ ওকে, ডিএ পথে কৃতকাজ, ডিএ পথে কৃতকাজ -100 জুল হলে, -100 জুল হলে সিডিএ পথে ডেল কিউ কত, ডেল কিউ কত, এই হলো প্রশ্ন। দেখ প্রশ্ন দেখ,
একটা গ্রাফ দিছে তোমাকে, ঠিক আছে? আমরা লাস্টের দিন এখান থেকে একটা প্রশ্ন করছিলাম, আমি আই হোপ তোমরা এই গ্রাফের সাথে পরিচিত। এরকম একটা গ্রাফ আমি তোমাদের লাস্ট দিন অলরেডি দেখাইছি, এটাকে আজকে আরেকটু ডিটেলস আমরা স্টাডি করব, ঠিক আছে? তোমাকে একটা পিভি গ্রাফ দেওয়া আছে, মানে পি ভার্সেস ভি এর গ্রাফ দেওয়া আছে একাধিক তাপগতীয় প্রক্রিয়ার, মানে একটা সিস্টেমের উপর আমরা বেশ কয়েকটা তাপগতীয় প্রক্রিয়া চালাচ্ছি, সেগুলো সম্মিলিত একটা গ্রাফ তোমাকে দিয়ে দিচ্ছে। এখানে যে এটা কি মিন করতেছে বলো তো? এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে কোন একটা নির্দিষ্ট তাপীয় অবস্থা, মানে একটা সার্টেন থার্মাল স্টেটকে এটা ইন্ডিকেট করে, ঠিক আছে? এটা একটা সার্টেন থার্মাল স্টেট, তার মানে এই অবস্থায় একটা নির্দিষ্ট আয়তন আছে, একটা নির্দিষ্ট চাপ আছে এবং একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, কার? ওই সিস্টেমের মধ্যে থাকা আদর্শ গ্যাসের। ওকে, ঠিক সিমিলারলি বি, যেটা বি কি মিন করে? একটা সার্টেন থার্মাল স্টেট, তার মানে বি অবস্থাতেও আমার ওই সিস্টেমে থাকা গ্যাসের একটা নির্দিষ্ট চাপ আছে, নির্দিষ্ট আয়তন আছে এবং নির্দিষ্ট তাপমাত্রা আছে। সিমিলারলি সিও একটা থার্মাল স্টেট বা তাপীয় অবস্থা এবং ডিও কি একটা থার্মাল স্টেট বা তাপীয় অবস্থা। আমরা আগেই পড়ছিলাম যে একটা তাপীয় অবস্থা থেকে আরেকটা তাপীয় অবস্থায় আমরা যাই কিভাবে? তাপগতীয় প্রক্রিয়ার মাধ্যমে। তার মানে এই যে আমরা এ থেকে বিতে যাচ্ছি, এ বি, এটা কি একটা তাপগতীয় প্রক্রিয়া। বি থেকে সিতে যাচ্ছি, এটা কি একটা নির্দিষ্ট তাপীয় অবস্থা থেকে আরেকটা নির্দিষ্ট তাপীয় অবস্থায় যাচ্ছি, এটা কি একটা তাপগতীয় প্রক্রিয়া। এ থেকে সরাসরি সিতে যাচ্ছি, এটা কি? এটা আরেকটা তাপগতীয় প্রক্রিয়া। সি থেকে ডিতে আসতেছি, একটা তাপগতীয় প্রক্রিয়া। ডি থেকে এতে আসতেছি, এটা আরেকটা তাপগতীয় প্রক্রিয়া। তার মানে এই ছবির মধ্যে চারটা আমাদের থার্মাল স্টেট বা তাপীয় অবস্থা তো আছে, এবং একটা তাপীয় অবস্থা থেকে আরেকটা তাপীয় অবস্থায় যাওয়ার জন্য অনেকগুলা তাপগতীয় প্রক্রিয়ার কথা বলা আছে, বুঝছো? এখন এর মধ্যে তোমাকে বলছে এই যে এবিসি পথে, তার মানে কি এবিসি প্রক্রিয়ায়, মানে এ থেকে বিতে গেছো, তারপর বি থেকে সিতে গেছো, দুইটা তাপগতীয় প্রক্রিয়া এখানে ঘটছে না? এই দুইটা তাপগতীয় প্রক্রিয়ায় সম্মিলিতভাবে সিস্টেমে 500 জুল তাপ শক্তি গৃহীত হয়। কি হয়? সিস্টেমে 500 জুল তাপ শক্তি গৃহীত হয় এবং সিস্টেম কতখানি কাজ করে? 200 জুল কাজ করে। এইটাই তোমাকে কোশ্চেনে বলে দিচ্ছে যে এই যে এবিসি যে পথটা, এ থেকে বি, বি থেকে সি, এখানে কি আছে? দুটো তাপগতীয় প্রক্রিয়া আছে এবং এই দুটো তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেম কি করে? 500 জুল তাপ শক্তি নেয় এবং এটা নিয়ে সিস্টেম 200 জুল কাজ করে। তোমাকে প্রশ্ন করছে এসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? তার তোমাকে ইনফরমেশন দিছে এবিসি পথের, এটা ইউজ করে এসি পথের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে বলছে। কেমনে করবা? খুবই ইজি, দেখো, খুবই ইজি, খুবই মানে খুবই ইজি। লেখো লেখো লেখো। আমরা প্রথমে কি করব? এবিসি পথে, এবিসি পথে তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রয়োগ করব। কি করব? এবিসি পথে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? কি করতেছি? এবিসি পথে প্রথম সূত্র অ্যাপ্লাই করতেছি। কোনটা? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কি বলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র? ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। একটু সুন্দর করে লেখার জন্য আমরা কি করব স্যার? দেখেন, একটু গ্যাপ দিব এবং এখানে লিখব ডেল কিউ এবিসি ইজ ইকুয়ালস টু ডেল ইউ এবিসি প্লাস ডেল ডাব্লিউ এবিসি। তার মানে কি? তার মানে এবিসি পথে তাপ শক্তির পরিবর্তন ইজ ইকুয়ালস টু এবিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস এবিসি পথে কৃত কাজ। খুবই সিম্পল। তোমার এবিসি পথে হয়েছে কি? সিস্টেম 500 জুল তাপ শক্তি গ্রহণ করছে। সিস্টেম যদি তাপ শক্তি গ্রহণ করে তাহলে তাপ শক্তির পরিবর্তন কি হয়? পজিটিভ হয়। সো ডেল কিউ এর মান কি হবে? পজিটিভ হবে। সেটা কত? প্লাস 500। ডেল ইউ আমরা জানি না, সেটা আমরা বের করব। প্লাস ডেল ডাব্লিউ এর মান কত? তোমাকে বলছে কি কৃত কাজ পজিটিভ। কৃত কাজ পজিটিভ মানে কি? সিস্টেম নিজে কাজ করছে, সো অবশ্যই আমরা ডেল ডাব্লিউ কি বসাবো? পজিটিভ বসাবো। সেটা কত? প্লাস 200 জুল। তাহলে এখান থেকে আমার কি আসতেছে? ডেল ইউ এর মান কত আসতেছে? ডেল ইউ আসতেছে 300 জুল। কত আসতেছে? 300 জুল। কিন্তু ভাইয়া আমাদের তো এবিসি পথে ডেল ইউ বের করতে বলে নাই, আমাদের বের করতে বলছে এসি পথে। এই যে আমরা ডেল ইউ বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করছি, এটা কোন পথেরটা বের করছি? আমরা বের করছি এ বি সি পথেরটা, রাইট? কিন্তু আমাদের বের করতে বলছে কোন পথের? এসি পথের। তাহলে ওইটা কেমনে বের করব? দেখো এই লাইনটা দেখো, ডেল ইউ এবিসি ইজ ইকুয়ালস টু ডেল ইউ এসি। কিভাবে ভাইয়া? কেমনে? এটা আপনি কেমনে বলতে পারেন যে এবিসি পথে অভ্যন্তরীণ শক্তির যা পরিবর্তন, এসি পথেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেম টু সেম? এটা কিভাবে বলতে পারি? দেখো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিসের উপর ডিপেন্ড করে? তাপমাত্রার পরিবর্তনের উপর। আমরা অলরেডি এই ফর্মুলা পড়ে আসছি যে ডেল ইউ ইজ ইকুয়ালস টু কি ছিল বলতো? ডিগ্রি অফ ফ্রিডম বাই 2, ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু এন আর ডেল টি। ঠিক আছে, এটা ছিল না ডেল ইউ এর ফর্মুলা? তার মানে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিসের উপর ডিপেন্ড করে? আমার তাপমাত্রা কতখানি চেঞ্জ হচ্ছে তার উপর।
ঠিক আছে, এখন তুমি কোন পথে যাচ্ছ না যাচ্ছ তার উপর তো আসলে তাপমাত্রার পরিবর্তন ডিপেন্ড করে না। তাপমাত্রার পরিবর্তন কিসের উপর ডিপেন্ড করে? তুমি কোন টেম্পারেচার থেকে কোন টেম্পারেচারে যাচ্ছ। ধরো তুমি 200 কেলভিন তাপমাত্রায় ছিলা, 300 কেলভিন তাপমাত্রায় গিয়ে পৌঁছাইছো। এখন এটা তুমি কোন পথে গিয়ে পৌঁছাইছো ইট ডাজন্ট ম্যাটার। তুমি একটা চিন্তা করো, এখানে যখন ছিলা ধরো টেম্পারেচার ছিল 100 কেলভিন, কথার কথা, আর এখানে যখন গেছো তখন ধরো টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। এখন তুমি যে পথেই যাও না কেন, এ থেকে সি পয়েন্টে গিয়ে পৌঁছালে তাপমাত্রার পরিবর্তন সবসময় 200 কেলভিনই হবে। তুমি এ বি সি পথে এ থেকে সিতে যাও, অথবা সরাসরি এসি পথে এ থেকে সিতে যাও, যে পথেই যাও না কেন তাপমাত্রার পরিবর্তন সবসময় কত হবে? 300 মাইনাস 100, 200। তার মানে আমার দুইটা পথেই, এসি পথেও এবং এবিসি পথেও তাপমাত্রার পরিবর্তন সেম। কারণ আমি একটা নির্দিষ্ট তাপীয় অবস্থা থেকে আরেকটা নির্দিষ্ট তাপীয় অবস্থায় যাচ্ছি। একটা নির্দিষ্ট তাপীয় অবস্থা থেকে আরেকটা নির্দিষ্ট তাপীয় অবস্থায় গেলে অবশ্যই তাপমাত্রার পরিবর্তন কি হবে? সব সময় সেম হবে। এন্ড দুইটা পথে তাপমাত্রার পরিবর্তন যদি সেম হয়, অবশ্যই সেই দুইটা পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও সেম হবে। কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কমপ্লিটলি ডিপেন্ড করতেছে কার উপর? তাপমাত্রার পরিবর্তনের উপর। সো অবশ্যই এবিসি পথে আমার তাপমাত্রার যা পরিবর্তন, এসি পথেও আমার তাপমাত্রার পরিবর্তন সেম, তাহলে এবিসি পথে অভ্যন্তরীণ শক্তির যা পরিবর্তন, এসি পথেও কি হবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেমই হবে। তারপরে ডেল ইউ এসির মান কত হবে? ডেল ইউ এসির মান হবে প্লাস 300 জুল। তাহলে আপনি পরীক্ষার খাতায় কি লিখবেন? এসি পথে অভ্যন্তরীণ শক্তি 300 জুল বৃদ্ধি পাবে। কেন 300 জুল বৃদ্ধি পাবে? কারণ পরিবর্তনটা পজিটিভ আসছে। পজিটিভ পরিবর্তন কি বোঝায়? যে ওই রাশিটার মান বৃদ্ধি পাইছে। ঠিক আছে, দেখো 1 নাম্বার ম্যাথ ক্লিয়ার কিনা ভাইয়ারা? এই 1 নাম্বার ম্যাথ ক্লিয়ার? দেখো তো বাচ্চারা, দেখো 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 দেখো, বুঝছো কিনা? কারমাইকেল কলেজ ইজ ব্যাক নাও। আচ্ছা, ওকে ওকে। প্রমিত দা বস, হ্যাঁ হ্যাঁ, এটা আবার কবে থেকে? আয় হায়, তাই নাকি? থ্যাংক ইউ। আচ্ছা, স্যার বলছি এসি পথে গৃহীত অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এত, সিডি পথে গৃহীত তাপ শক্তি এত। ওকে 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 ম্যান, ওকে, কথা বলছি ক্লিয়ার। ওকে ঠিক আছে ভাই। কলেজ এক্সাম আছে আগস্টে, এর মধ্যে কোন কোন অধ্যায় পড়াবেন একটু বললে ভালো হতো। অগাস্টে না? তার মানে আমাদের টেকনিক্যাল 2 মাস আছে। সো 2 মাসে আমাদের ফার্স্ট পেপারে শেষ হবে কাজ ক্ষমতা শক্তি, শেষ হয়ে যাবে। গ্র্যাভিটি হয়তো বা রানিং থাকবে, ঠিক আছে। ফার্স্ট পেপারে হয়তো বা আমরা 6ষ্ঠ অধ্যায় রানিং থাকবো, কাজ ক্ষমতা শক্তি শেষ হয়ে যাবে। মানে নিউটন মেকানিক্স, কাজ ক্ষমতা শক্তি দুটোই শেষ হয়ে যাবে। আর সেকেন্ড পেপারে হলো তোমার, সেকেন্ড পেপারে হয়তো বা স্থির তড়িৎ শেষ হবে, চলতড়িৎ রানিং থাকবে। ঠিক আছে, ওকে। আজকে প্রথম ক্লাস করতে আসছি, ওয়েলকাম টু দ্য ক্লাস। ওকে, আজকে তো আমি আজকে খুব বাজে দিনে আসছি প্রথম ক্লাস করতে, কারণ আজকে ভ্যাকেশনের পর আমি প্রথম ক্লাস দিচ্ছি। সো আজকে আমি আসলে খুব বেশি পড়ানোর মুডে নাই। পরশুদিন ক্লাস করো, পরশুদিন ক্লাস করে অনেক বেশি মজা পাবো আজকের চেয়ে। ঠিক আছে, আজকে আমি নিজেই বলতেছি যে আজকে আমি খুব বেশি ভালো পড়াচ্ছি না। এটা বোঝা যায়, যেদিন আমি মানে ভালো পড়াই ওই দিনও বুঝি, যেদিন একটু কম ভালো পড়াই ওই দিনও বুঝি। ঠিক আছে, আজকে যেমন আমি বুঝতেই পারতেছি আজকে আমি খুব বেশি ভালো পড়াচ্ছি না, কথার মধ্যে জড়তা কাজ করতেছে, ফ্লুয়েন্টলি বলতে পারতেছি না। ঠিক আছে, আবার এমনিতেও লেট করছি, মানে সবকিছু মিলে আজকে আমি বুঝতেই পারতেছি। যাই হোক, ওকে ভাই, বুঝছি। ঠিক আছে, সবাই বুঝছি, সবাই বুঝছি না? হ্যাঁ ক্লিয়ার। চলো খ নাম্বার বা 2 নাম্বারে কি বলছে? ডিএ পথে কৃত কাজ -100 জুল হলে সিডিএ পথে ডেল কিউ কত? ঠিক আছে, আমাদের ডিএ পথে কৃত কাজ দিছে, দিয়ে সিডিএ পথে আমাদেরকে ডেল কিউ মানে তাপ শক্তির পরিবর্তন বের করতে বলছে। চলো একটু করি। কেমনে করব ভাইয়া? ভাইয়া এর তো কিছুই বুঝি না ভাইয়া, কেমনে করব? চলো ছবিটা আরেকবার আঁকো তো বাচ্চা পোলাপান, ছবিটা আরেকবার আঁকো। আমার হাতের লেখা এত বাজে কেন ভাই? এত বাজে হাতের লেখা তো ভাল লাগে না। যাই হোক, পিভি চলো। এই ছিল ছবি, এটাই তো, তাই না? এটাই তো। ওকে ওকে, এরকম এরকম এরকম। ঠিক আছে, এটা এ বি সি ডি। ঠিক আছে, আপনাকে বলছে ডিএ পথে কৃত কাজ কত? -100 জুল। ডেল ডাব্লিউ ডিএ কত? -100 জুল। এটা কোশ্চেনে দেওয়া আছে। এবং আপনাকে কি বের করতে বলছে? সিডিএ পথে ডেল কিউ এর মান। ওকে, একটা জিনিস খুব সিম্পলি খেয়াল করেন, আমি কি করব? সিডিএ পথে আপনাকে যে পথেই বের করতে বলবে, আপনি সেই পথে কি করবেন বলেন তো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করবেন। খুবই সিম্পল। তাহলে আমরা সিডিএ পথে কি করব? তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করব। কি করব? তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করব। কি করব? সিডিএ যে পথটা, যে সিডিএ যে পথটা, এই পথে আমরা কি করব? তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি হবে বলেন তো? হবে ডেল কিউ সিডিএ ইজ ইকুয়ালস টু ডেল ইউ সিডিএ প্লাস ডেল ডাব্লিউ সিডিএ।
তার মানে আমি যদি সিডিএ পথের ডেল কিউটা বের করতে চাই, তার জন্য আমার সিডিএ পথের ডেল ইউ জানা লাগবে প্লাস সিডিএ পথের ডেল ডাব্লিউ জানা লাগবে। এবং আনফরচুনেটলি দুইটার কোনোটাই কোয়েশ্চেনে দেওয়া নাই, দুইটার একটাও দেওয়া নাই। দেখো ডেল ইউ সিডিও কোয়েশ্চেনে দেওয়া নাই, ডেল ডাব্লিউ সিডিও দেওয়া নাই, ডেল ডাব্লিউ ডিএ দেওয়া আছে, বাট সিডিএ মানে সিডিএ পথের পুরোটা দেওয়া নাই, শুধুমাত্র এই অংশটুকু ডেল ডাব্লিউ দেওয়া আছে, এই অংশটা দেওয়া নাই। আবার ডেল ইউ সিডিএও দেওয়া নাই, তাহলে কি করব? এগুলো প্রথমে বের করতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি এ থেকে যখন সিতে যাবেন তখন অভ্যন্তরীণ শক্তি, কথার কথা, যদি 300 জুল বৃদ্ধি পায় তাহলে সি থেকে এতে আসলে কি হবে? আপনি এ থেকে সিতে গেছেন, অভ্যন্তরীণ শক্তি 300 জুল বাড়ছে, সি থেকে এতে আসলে কি হবে? অভ্যন্তরীণ শক্তি 300 জুল কমবে ভাই। এই যে মাত্র যে করলা, এখানে দেখো তোমার এখানে কি হয়েছিল, তুমি এ থেকে সিতে গেছিলা, যে পথেই যাও না কেন এ থেকে সিতে গেলেই অভ্যন্তরীণ শক্তি কি হয়েছিল? 300 জুল বৃদ্ধি পাইছিল। তাহলে সি থেকে এতে আবার ব্যাক করলে কি হবে? অভ্যন্তরীণ শক্তি 300 জুল হ্রাস পাবে, সেটা তুমি যে পথেই ব্যাক করো না কেন। কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ওই রাস্তার উপর ডিপেন্ডই করতেছে না, ডিপেন্ড করে কিসের উপর? তুমি কোন তাপীয় অবস্থা থেকে কোন তাপীয় অবস্থায় যাচ্ছ তার উপর। তো তুমি এ থেকে সিতে যে পথে যাও না কেন অভ্যন্তরীণ শক্তি কি হয়? 300 জুল বৃদ্ধি পায়। সিমিলারলি সি থেকে এতে যখন তুমি ব্যাক করবা, তুমি যে পথেই ব্যাক করো না কেন অভ্যন্তরীণ শক্তি কি হবে? 300 জুল হ্রাস পাবে। ঠিক আছে, খুবই সিম্পল স্যার। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু সিডিএ পথে আমরা সি থেকে এতে ব্যাক করতেছি, তার মানে ডেল ইউ সিডিএ ইজ ইকুয়ালস টু হোয়াট? মাইনাস 300 জুল। মানে অভ্যন্তরীণ শক্তি কি হয়েছে? 300 জুল হ্রাস পাইছে। বুঝছো? সিম্পল। এখন দেখেন আরেকটা জিনিস আরো সিম্পলি বুঝাই। দেখেন ডেল ডাব্লিউ সিডিএ ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ সিডি প্লাস ডেল ডাব্লিউ ডিএ। এইটা কেমনে লিখলেন ভাইয়া? যে সিডিএ পথে কৃত কাজ ইজ ইকুয়ালস টু সিডি পথে কৃত কাজ প্লাস ডিএ পথে কৃত কাজ। এটা কেমনে লিখলেন ভাইয়া? কাজ কি রাশি? কাজ কি রাশি? স্কেলার রাশি। একটা স্কেলার রাশির যোগ কেমনে করে? নরমাল বীজগাণিতিক যোগ। তাহলে আপনার লাগবে পুরা সিডিএ পথে কৃত কাজ। আপনি সিডি পথের কৃত কাজ আলাদা বের করেন, ডিএ পথের কৃত কাজ আলাদা বের করেন, দুটাকে যোগ করেন, তাহলে টোটালটা পেয়ে যাচ্ছেন। কথার কথা আপনি কি করবেন? ধরেন কথার কথা ঢাকা থেকে চিটাগাং যাবেন, ঠিক আছে? আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, আপনি বললেন যাওয়ার জন্য কতখানি কাজ করা লাগবে। আপনি কি করলেন? ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার জন্য একবার কাজ বের করলেন, দেন কুমিল্লা থেকে চিটাগাং যাওয়ার জন্য আরেকবার কাজের পরিমাণ বের করলেন। দুটো যোগ করলেই কি ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত টোটাল কাজ পাওয়া যাবে না? পাওয়া যাবে, কারণ কাজ স্কেলার রাশি, এটার তো ডিরেকশন ডিরেকশনের কোনো ব্যাপার স্যাপার নাই, নরমাল যোগ করলেই টোটাল মান বের হয়ে যায়। ঠিক আছে, সো আপনি যখন সিডিএ পথে টোটাল কৃত কাজ বের করবেন, আপনি কি করবেন? সিডি পথে কৃত কাজ আর ডিএ পথে কৃত কাজকে যোগ করেন, যোগ করলেই টোটাল কৃত কাজ বের হয়ে যাবে। এখন এখানেও একটা ঝামেলা যে ভাই আমাদের তো ডিএ পথের কৃত কাজ দেওয়া আছে, সিডি পথের কৃত কাজ তো দেওয়া নাই। এটা তো দরকারও নেই। কেন দরকার নেই? তুমি ভালো মতো একটু খেয়াল করো সিডি পথটা কি। দেখো সিডি পথে আমার কিন্তু সিস্টেমের আয়তন চেঞ্জ হয় না, খেয়াল করছো? পুরা সিডি পথে সিস্টেমের আয়তন কি? কনস্ট্যান্ট। তার মানে এই প্রক্রিয়াটা একটা কেমন প্রক্রিয়া? এটা একটা সম আয়তন প্রক্রিয়া। সিডি যে তাপগতীয় প্রক্রিয়াটা সেটা কেমন প্রক্রিয়া? এইটা একটা সম আয়তন প্রক্রিয়া। এবং আমরা মাত্রই পড়ে আসছি, খেয়াল করেন, সম আয়তন প্রক্রিয়ায় আমার কৃত কাজ কত হয়? শূন্য হয়। পড়াচ্ছিলে যে একটু আগে সমায়তন প্রক্রিয়া আয়তনের পরিবর্তন শূন্য, তাহলে কৃত কাজ কত হয়? শূন্য হয়। তার মানে সিডি পথে আসলে কোনো কাজ হবেই না। ঠিক আছে, এই যে সিডি পথ, এখানে আসলে কোনো কাজ হবেই না। সিডি পথে কৃত কাজের মান কত? শূন্য। ঠিক আছে, ডিএ পথে কৃত কাজের মান কোশ্চেনে দেওয়া আছে কত? -100। তার মানে সিডিএ পথে কৃত কাজ কত? -100 জুল। ঠিক আছে, এবার দেখেন আপনি সিডিএ পথে কৃতকাজও পেয়ে গেছেন, প্লাস আপনি সিডিএ পথে ডেল ইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও পেয়ে গেছেন। দুটোই বসাই দেন, -300 -100, তার মানে -400 জুল। তার মানে সিডিএ পথে সিস্টেম থেকে 400 জুল শক্তি কি হবে? নির্গত হবে। ডেল কিউ এর মান নেগেটিভ আসছে মানে কি? মানে সিস্টেম থেকে 400 জুল শক্তি বা 400 জুল তাপ শক্তি নির্গত হবে। ঠিক আছে, কোথায় নির্গত হবে? পরিবেশে। সিস্টেম থেকে 400 জুল তাপ শক্তি পরিবেশে নির্গত হবে। তাপ শক্তি কি হবে? পরিবেশে নির্গত হবে। পরিবেশে কি হবে? আয় হায়, হাতের লেখা এরকম হইলো কেমনে? টস টস টস, সরি। পরিবেশে কি হবে? নির্গত হবে স্যার, নির্গত হবে। ঠিক আছে, এই দেখো বুঝছো কিনা? দেখো 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 দেখো, সবাই বুঝছো কিনা? এই সবাই বুঝছো? দেখো দেখো,
দেখো তো সবাই বুঝছো কিনা দাদা, এসএসসি 24 আর এইচএসসি 24 কি আলাদা নাকি? এসএসসি 24 আর এইচএসসি 24 তো সেম না? সেম না? আচ্ছা একটা মিনিট, আমি কি উল্টা জানি নাকি? তো আচ্ছা না না না, এইচএসসি 24 মনে হয় এসএসসি 22 না? আমি মনে হয় উল্টা জানি। আচ্ছা রাহুল বলছে হ্যাঁ ভাইয়া বুঝছি, ঠিক আছে ওকে। এই বাকিদের কি অবস্থা দেখো, পোলাপান সবাই কি বুঝছো? দেখো 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 সবাই বুঝছো কিনা দেখো, একটু কুইক দেখেন তো সবাই বুঝছেন কিনা। এই ম্যাথ কি সবার ক্লিয়ার? কেউ না বুঝলে বলো। ভাই চুল কাটা সেই হয়েছে ভাই, চুল আমার বাধ্য হয়ে কাটা লাগছে ভাই, চুল আমার বাধ্য হয়ে কাটা লাগছে, ঠিক আছে? আমার মাথার এই সাইডে মোস্ট প্রবলি এখানে, হ্যাঁ একটা ছোট্ট একটা ইনফেকশনের মতো হয়েছে। সো ডক্টর দেখালাম, ডক্টর বলছে চুল কাটা ফেলেন, চুল কেটে একদম ছোট করেন, আদারওয়াইজ চুল পড়ে যাবে। এর জন্য হলো আমার চুল কেটে ফেলা লাগছে, আরো ছোট করছিলাম, এখন তো তাও একটু বড় হয়েছে, একটু নর্মাল লাগতেছে। তোমরা যদি 3-4 দিন আগে আমাকে দেখতা চিন্তা না, ঠিক আছে? একদম ছোট করে ফেলা লাগছিল, কারণ ওইখানে ওই কিছু মেডিসিন টেডিসিন লাগানো লাগে তার জন্য। চল ভাই ডি দিলে হবে না? হ্যাঁ হবে, বাট এখানে ডি না দেওয়াই বেটার, কারণ পরিবর্তনের মান তো ক্ষুদ্র না। 400 জুল 300 জুল এগুলো তো ক্ষুদ্র পরিবর্তন না। ডি দিয়েও করতে পারবা, বাট বড় পরিবর্তন হলে সেটা বোঝানোর জন্য ডেল ইউজ করা হয়। ওকে, স্ট্যান্ডার্ড আর কি, বুঝছো? আপনার মাথার মতো ক্লিয়ার? আচ্ছা ওকে, ঠিক আছে ওকে, তাহলে তো হইলে 2 রিক্যাপ করবেন? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর শিওর, 2 রিক্যাপ করতে তো কোনো সমস্যা নেই। দেখো 2 নম্বরে কি হয়েছে, তোমাকে বলছে সিডিএ পথে তোমার সিস্টেমে কতখানি তাপ শক্তি গৃহীত বা বর্জিত হবে। এখন আমরা কি লিখছি, সিডিএ পথে তাপ শক্তির পরিবর্তন মানে ডেল কিউ সিডিএ ইজ ইকুয়ালস টু ডেল ইউ সিডিএ প্লাস ডেল ডাব্লিউ সিডিএ, মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করছি। তার মানে আমরা ডেল কিউ সিডিএ বের করার জন্য ডেল ইউ সিডিএ লাগতেছে এবং তার পাশাপাশি ডেল ডাব্লিউ সিডিএও লাগতেছে। তার মানে সিডিএ পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও লাগবে, সিডিএ পথে কৃত কাজও জানা লাগবে। এবং সিডিএ পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? দেখেন আমরা যখন 1 নম্বরটা করলাম তখনই বলছিলাম যে এ থেকে সিতে আমরা যখন যাব, সেটা আমরা যে পথেই যাই, ইট ডাজন্ট ম্যাটার আমরা কোন পথে যাচ্ছি, আমরা যদি এ থেকে সিতে যাই যে কোনো পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সবসময় সিমিলার হবে। এবং আমরা দেখছিলাম লাস্ট ম্যাথে যে এ থেকে সিতে গেলে অভ্যন্তরীণ শক্তি কি হয়, 300 জুল বৃদ্ধি পায়। তো সিমিলারলি আমি যখন সি থেকে এতে আসবো, সেটা আমি যে পথেই আসি না কেন, অভ্যন্তরীণ শক্তি কি হবে, এ থেকে সিতে গেলে যদি 300 জুল বৃদ্ধি পায়, তাহলে সি থেকে এতে আসলে কি হবে, 300 জুল হ্রাস পাবে। এর জন্যই লিখছি ডেল ইউ সিডিএ যেটা, সেটা কত, -300 জুল। মাইনাস কেন? কারণ আমার অভ্যন্তরীণ শক্তি কি হচ্ছে, হ্রাস পাচ্ছে না। পরিবর্তন নেগেটিভ হলে কি হয় বলতো, ওই জিনিসটা হ্রাস পায়, এর জন্য সামনে মাইনাস দেওয়া হয়েছে। ডেল ইউ সিডিএ -300 জুল দিয়ে কি বোঝানো হচ্ছে, যে আমার সিডিএ পথ অভ্যন্তরীণ শক্তি 300 জুল হ্রাস পাচ্ছে। ওকে, এবার কি লাগবে, এবার লাগবে ডেল ডাব্লিউ সিডিএ। ডেল ডাব্লিউ সিডিএ কে আমরা দুইটা ভাগ করে লিখছি, যে পুরা সিডিএ পথে কৃত কাজ ইজ ইকুয়ালস টু সিডি পথে কৃত কাজ প্লাস ডিএ পথে কৃত কাজ। এখন ডিএ পথে কৃত কাজ যেটা, সেটা কোয়েশ্চেনে গিভেন ছিল -100, ওকে, কিন্তু সিডি পথে কৃত কাজটা কোয়েশ্চেনে দেওয়া নাই, এন্ড এটা না আসলে দরকারও নাই। কেন দরকার নাই, তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো, পুরা সিডি পথে আমার সিস্টেমের আয়তন যেটা, সেটা কি ছিল, কনস্ট্যান্ট ছিল। দেখো জাস্ট এখানে কি হয়েছে, সিস্টেমের প্রেসারটা কমছে, বাট আয়তন কিন্তু চেঞ্জ হয়নি, আয়তন কিন্তু সিমিলার আগেরটাই রয়ে গেছে, আয়তন এখানে চেঞ্জ হয় নাই। এবং আমরা জানি সময়তন প্রক্রিয়া কৃত কাজ কত হয়, 0 হয়। এর জন্য সিডি পথে কৃত কাজ কত, 0, এটা জাস্ট বসাইছি। সো এখান থেকে আমার ডেল ইউ সিডিএ বের হয়ে গেছে, ডেল ডাব্লিউ সিডিএ বের হয়ে গেছে, দুইটার মান বসাই দিছি, বসাই দিলেই ডেল কিউ সিডিও বের হয়ে গেছে, সেটার মান কত আসছে, -400 জুল। মাইনাসটা কি বোঝাচ্ছে, সিস্টেম থেকে তাপ শক্তি পরিবেশে নির্গত হবে বা বের হয়ে যাবে। এর জন্য নিচে লেখা হয়েছে যে সিস্টেম থেকে 400 জুল তাপ শক্তি কি হবে, পরিবেশে নির্গত হবে। ঠিক আছে, দেখো 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 দেখো, এখন কারো কোনো সমস্যা আছে? দেখো দেখো দাদা ইন্টারে নাকি শুধু চিল আর চিল, হ্যাঁ একদম একদম, ইন্টারে শুধু চিল আর চিল প্রচুর। দাদা বুঝছি, এসএসসি 24 এসব ইজি দাদা, তোরে তো আসলে সিস্টেম করা লাগবে। তুই এসএসসি 24 হয়ে বহুত পকর পকর করতেছ, তোরে কিন্তু একদম সিস্টেম করে দিব, ঠিক আছে? তা আমার নাম ধরে একটা স্লোগান দেন না, মা বিশ্বাস করতেছে না যে আমি ক্লাস করতেছি। রাহুল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, রাহুল ভাইয়ের 2 নয়ন, আমাদের সবার উন্নয়ন। আর কিছু পারি না ভাই। যাই হোক, ক্লিয়ার হইছে? যাদের যাদের কনফিউশন ছিল সবার ক্লিয়ার? আমরা সামনে আগে, তার নামটা বলেন প্লিজ। মাশরাফি, ঠিক আছে। ও মাই গড, বিসি পথে কাজ, বিসি পথে কাজের দরকার নাই তো। বিসি পথের কাজ দিয়ে তুমি কি করবা, তোমার তো লাগবে সিডিএ পথেরটা, ঠিক আছে? বিসি পথ তো দরকার নেই, ঠিক আছে ওকে। আয়তনের পরিবর্তন বুঝবো কেমনে, গ্রাফ থেকে? ভাইয়া ভাইয়া এগুলাই তো এই যে যে বলছিলাম, দেখছো আমি যে প্রথমে এত জিনিসপত্র পড়াইছি, তোমরা কেউ পড়োই নাই, দেখছো? আমি যে সময় আয়তন প্রক্রিয়া টক্রিয়া প্রত্যেকটা প্রক্রিয়ার গ্রাফ লাস্টের ক্লাসে পড়াইছি,
তোমরা পড়া আসো নাই। দেখো বুঝাই দিই, তোমরা ভাই পড়ে আসো নাই, তোমরা ভাই পড়ে আসো নাই। চলো সবাই রেডি হও উত্তর দেওয়ার জন্য, রেডি হও। এক্স ওয়াই, ঠিক আছে, এখানে সেকেন্ডটা, ওকে, এক্স ওয়াই, ওকে, এখানে থার্ডটা। সবাই রেডি হও উত্তর দেওয়ার জন্য। এই উত্তর দিতে পারলে আগের প্রশ্নের উত্তর অটোমেটিক দিতে পারবা। চলো এই, চলো এই, চলো এই, ঠিক আছে। আমাকে বলো এই যে ছবিটা, প্রথম ছবিটা, গ্রাফ 1-এ এক্স চেঞ্জ হচ্ছে নাকি ওয়াই চেঞ্জ হচ্ছে? সিমিলারলি গ্রাফ 2-তে এক্স চেঞ্জ হচ্ছে নাকি ওয়াই চেঞ্জ হচ্ছে? সিমিলারলি গ্রাফ 3-তে এক্স চেঞ্জ হচ্ছে নাকি ওয়াই চেঞ্জ হচ্ছে নাকি দুইটাই চেঞ্জ হচ্ছে? মানে কোন গ্রাফে কোন চলকটা চেঞ্জ হচ্ছে সেটা একটু কমেন্টে জানাও। যদি এটার উত্তর দিতে পারো আগেরটার উত্তর দিতে পারবা। খুবই সিম্পল। চলো কোনটাই কি বলো, বলো 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 কোনটাই কি? ভাই একটা জিনিস ক্লিয়ার করেন, আমি ভুলে যাই ট্রাই করার পরেও। কি 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 ক্লিয়ার করব ভাইয়া? কি ক্লিয়ার করব? কি ক্লিয়ার করব ভাইয়া? না না এইভাবে না, এইভাবে না, সে 1 2 এইভাবে না। আমি বলছি কোন গ্রাফে কে চেঞ্জ হচ্ছে। 1 নাম্বার গ্রাফে কোন চলকটা চেঞ্জ হচ্ছে, 2 নাম্বার গ্রাফে কোন চলকটা চেঞ্জ হচ্ছে, এবং 3 নাম্বার গ্রাফে কোন চলকটা চেঞ্জ হচ্ছে। বলো, আমি লিখেই দিই। বলো কোন গ্রাফে কোন চলক চেঞ্জ হচ্ছে, কোন গ্রাফে কোন চলক চেঞ্জ হচ্ছে? বলো কোন গ্রাফে কোন চলক চেঞ্জ হচ্ছে? বলেন ভাই, যে এখন না ফিল হচ্ছে যে আমি আগের মতো পড়াচ্ছি কিছুটা, ঠিক আছে। এতক্ষণ মনে হচ্ছিল আমি একটা ডামির মতো পড়াই যাচ্ছি, বাট এখন আই ক্যান ফিল যে না, আই এম কামিং ব্যাক, আগের মতো পড়াচ্ছি, ঠিক আছে। বলো কোন গ্রাফে কোন চলক চেঞ্জ হচ্ছে, বলো বলো। আচ্ছা আলামিন বলছে 1-এ এক্স, 2-এ ওয়াই, 3-এ দুইটাই, ঠিক আছে। ওকে আলামিন, গুড, বুঝতে পারছো। মোরসালিন বলছে 1 নাম্বারে ওয়াই চেঞ্জ হচ্ছে, আচ্ছা ঠিক আছে। প্রিয়ম বলছে 2-এ এক্স চেঞ্জ হচ্ছে না, আচ্ছা ঠিক আছে। দীপ্ত বলছে গ্রাফ 1-এ এক্স, গ্রাফ 2-তে ওয়াই, গ্রাফ 3-তে দুইটাই, গুড। মুশফিকুর বলছে 1-এতে এক্স চেঞ্জ হচ্ছে, আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ আলী বলছে এক্স চেঞ্জড, ওয়াই চেঞ্জড, বোথ চেঞ্জড, গুড। তো একটু আগের ম্যাথটা আরেকবার, ওইটাই বুঝাবো ভাই, আগের ম্যাথটাই বুঝাবো, সেটা বোঝানোর জন্য এটা লাগতেছে তাই বলতেছি, ঠিক আছে। ওকে, আকিব বলছে 1 নাম্বারে ওয়াই চেঞ্জ হচ্ছে, আচ্ছা। 2 নাম্বারে এক্স চেঞ্জ হচ্ছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে আকিব, ওকে। কথা বলছে এক্স ওয়াই বোথ, ওকে। মোরসালিন বলছে 1 নাম্বারে এক্স, নিলয় বলছে 1-এ এক্স, 2-এ ওয়াই, 3-এ এক্স ওয়াই, গুড গুড মোরসালিন, ঠিক আছে। মুশফিকুর বলছে 2-তে ওয়াই, গুড হইছে। শান্ত বলছে 1-এ ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, হ্যাঁ ঠিক আছে শান্ত, গুড 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 হয়েছে, হ্যাঁ শান্ত তালুকদার মিলনেরটাও হয়েছে, গুড। মুশফিকুর রহমান কি বলছো 3-এ এক্স ওয়াই দুইটাই চেঞ্জ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, গুড, ঠিক আছে। ইন্টারভিউটা আপনার কাছে পড়বো, ঠিক আছে হাসান আহমেদ, ওকে। রাফি বলছে এক্স ওয়াই, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ সবাই কম বেশি পারছো, সবাই কম বেশি পারছো, বোঝাই যাচ্ছে। দেখো এই যে এখানে যে এই যে গ্রাফটা, এই গ্রাফের তুমি যে কোনো পয়েন্ট নাও, যে কোনো পয়েন্ট দেখো, যে কোনো পয়েন্টে ওয়াই এর মান সেম, দেখো যে কোনো পয়েন্টে ওয়াই এর মান কি থাকতেছে, সেম থাকতেছে। তার মানে এই যে 1 নাম্বার গ্রাফটা, এখানে চেঞ্জ হচ্ছে কে, এক্স চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে কার মান, এক্স এর মান চেঞ্জ হচ্ছে, তুমি এক্স এর মান চেঞ্জ করতেছো, বাট ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে না। ওয়াই এর মান সবসময় সেমই থাকতেছে, এক্স এর মান চেঞ্জ করলে ওয়াই এর মান কি থাকতেছে, সেম থাকতেছে। এই গ্রাফে আসো, এই গ্রাফে কার মান চেঞ্জ হচ্ছে, ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে। দেখো এই যে ওয়াই এর মান বৃদ্ধি পাচ্ছে, এই যে ওয়াই এর মান কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ওয়াই এর মান বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এক্স এর মান কি চেঞ্জ হচ্ছে না, এই গ্রাফে এক্স এর মান চেঞ্জ হচ্ছে না, এক্স এর মান সবসময় সেম থাকতেছে। তার মানে এই গ্রাফটায় চেঞ্জ হচ্ছে কে, ওয়াই চেঞ্জ হচ্ছে, আর এক্স কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে। এই গ্রাফটায় আসো, এই গ্রাফে যখন তুমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবা, দেখো এক্স ওয়াই দুইটার মানই চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো দুইটার মানই চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলে এক্স এর মানও চেঞ্জ হচ্ছে, ওয়াই এর মানও চেঞ্জ হচ্ছে, রাইট। তার মানে এই গ্রাফে এক্স ওয়াই দুইটাই কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এইবার তোমরা এটা যদি বুঝে থাকো, এখানে যা বুঝাইলাম, এখান থেকে বলো এই সিডি কি প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কি চেঞ্জ হচ্ছে বা কি চেঞ্জ হচ্ছে না। দেখো তো এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা না? যখন গ্রাফ ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা ছিল, সরি, যখন গ্রাফ ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা ছিল, তখন কি চেঞ্জ হচ্ছিল, ওয়াই চেঞ্জ হচ্ছিল। আর চেঞ্জ হচ্ছিল নাকি, এক্স চেঞ্জ হচ্ছিল না। তার মানে এক্স এর মানটা কি ছিল, কনস্ট্যান্ট ছিল। গ্রাফ যখন ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা হয়, তখন এক্স এর মান কি হয়, কনস্ট্যান্ট হয়। তার মানে আমাদের এই যে গ্রাফটা, এই যে গ্রাফটা, এখানে কি এক্স এর মান কনস্ট্যান্ট, এখানে এক্স এর জায়গায় কি আছে, ভি আছে। তার মানে এই গ্রাফের উপর ভলিউমটা কি বা আয়তনটা কি, কনস্ট্যান্ট। আয়তন কনস্ট্যান্ট মানে কি, সমআয়তন প্রক্রিয়া। আই হোপ এখন বুঝছো। দেখো এখনো কারো কনফিউশন আছে, এখনো কারো কনফিউশন আছে? দেখো 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 দেখো
আচ্ছা একটা কমেন্ট করলে সেটা পড়ি না, আচ্ছা এই যে প্রশ্ন দিলে পড়েন না, আচ্ছা বাসার লোক ভাবে আমি পড়ি না, আচ্ছা আচ্ছা ওকে সরি, সরি ফর মেকিং ইউর লাইফ এ লস, ওকে। এই দেখো কারো কোনো সমস্যা আছে, নালে কিন্তু জীবন সুন্দর, ভালো জিনিস বুঝে ফেলছো, যদি কারো কোনো সমস্যা না থাকে ভালো জিনিস বুঝে ফেলছো তোমরা, ঠিক আছে। ব্রো দাদা মাঝে মাঝে আওয়াজ দিয়েন, এই ব্রো আছি। এক মিনিট ভাই তুই এটা কি বললি, আস্তাগফিরুল্লাহ, মাঝে মাঝে আওয়াজ দিয়েন মানে এটা কেমন কথা, এটা কেমন কথা হলো, একটা বড় ভাইকে কেউ এইভাবে বলে? এই তোমার নাম কি, তোমার নাম কি, তুমি আমার সাথে একটু দেখা করে তো, তোমার নাম কি, তুমি আমার কি বললাম মাঝে মাঝে আওয়াজ দিয়েন, হোয়াট ডু ইউ মিন ব্রো, মাঝে মাঝে আওয়াজ দিয়েন মানে আমি কি সাইলেন্ট থাকি নাকি যে আওয়াজ দিব মাঝে মধ্যে, তুমি আমাকে চুপ হয়ে যেতে বলতেছো, তোমাকে আমি পরে দেখে নিবো, যাই হোক। দাদা আমি আপনার ফিনিক্স গ্যাস্ট্রিক এর স্টুডেন্ট 22 ব্যাচ, আর দোয়া করবেন 20 তারিখ বুয়েট এক্সাম দিব, বেস্ট অফ লাক ম্যান, বেস্ট অফ লাক, ভালো হবে হোপফুলি পরীক্ষা অনেক, ঠিক আছে। ওকে চলো হইছে, সবাই বুঝছি না এগুলা, সবাই বুঝছি, চলো এখন একটু ডিটেলস পড়াশোনা করার সময় আসছে। চলো আজকে আমরা একটা প্রক্রিয়া নিয়ে একটু ডিটেলসে পড়াশোনা করব। আমরা বলছিলাম দুইটা প্রক্রিয়া নিয়ে প্রচুর ডিটেলসে পড়াশোনা করা লাগবে, একটা হলো সমষ্ণ প্রক্রিয়া আর একটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার সাথে আমরা সবাই পরিচিত, বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সাথে আমরা খুব বেশি পরিচিত না। সো প্রথমে কোনটা নিয়ে পড়াশোনা করব, যেটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, সমষ্ণ প্রক্রিয়া নিয়ে, ঠিক আছে। আমি বলছিলাম না যে দুইটা নিয়ে আমরা আবারও ডিটেলস আলোচনা করব, তার মধ্যে একটা আলোচনা আজকে করব। চলো লেখো সবাই লেখো, সময়তন প্রক্রিয়া কি, সম আহারে। আমার কি হয়েছে, আমার কি মেধা আসলে আমার হারাই গেছে রে, মেধা হারাই গেছে, আমার মেধা নাই হয়ে গেছে। দেখ সমষ্ণ লিখতে যে সমায়তন লিখতেছে, এটা কি মেধার অভাব আর কিছুই না, ঠিক আছে। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, ওকে। আমি যখন অনেক ছোট ছিলাম, অনেক ছোট মানে কি, মানে যখন অনেক ছোট না মানে লাইক 3-4 বছর ছিলাম, তখন আমার ছোট একটা বান্ধবী ছিল, ঠিক আছে, ওর নাম ছিল মেধা, এবং আমরা ক্লাস আই গেস কত 3-4 পর্যন্ত একসাথেই পড়তাম। তা ওর বাবা আর আমার বাবা হলো ফ্রেন্ড ছিল, দেন ও ইন্ডিয়াতে চলে গেল, ঠিক আছে। মানে এখান থেকে মেধা নাম থেকে মনে পড়লো যে হ্যাঁ মেধা নামে আমার একটা বান্ধবী ছিল অনেক আগে, যাই হোক। আচ্ছা চলো চলো, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি ছিল, যেই প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা চেঞ্জ হয় না, কি হয় না, যেই প্রক্রিয়ায় সিস্টেমের টেম্পারেচার থাকে কনস্ট্যান্ট। দেখো যা যা লিখছিলাম আমি আবারও পড়াই দিচ্ছি, কারণ এরপরে আমরা যা যা পড়াশোনা করবো আপাতত সবকিছুই সমষ্ণ প্রক্রিয়া নিয়ে। তো সমষ্ণ প্রক্রিয়া সম্পর্কে খুবই ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে, যদি না থাকে জিনিসপত্র বুঝতে সমস্যা হবে। তো একটু ঠান্ডা মাথায় সবকিছু রিক্যাপ করে দিচ্ছি আমি, আপনারাও ঠান্ডা মাথায় একটাবার মনে করার চেষ্টা করেন, সবার একবারে মনে পড়ে যাবে, ঠিক আছে। টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে হলো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, শূন্য। একটা সিস্টেমের যে টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তার মানে কি সিস্টেমের তাপমাত্রা চেঞ্জ হয় নাই, সিস্টেমের তাপমাত্রা যদি চেঞ্জ না হয় তার মানে অভ্যন্তরীণ শক্তিও চেঞ্জ হয় নাই, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে, অবশ্যই অবশ্যই শূন্য হবে ভাইয়া, অবশ্যই অবশ্যই শূন্য হবে, ঠিক আছে। সবার মনে থাকবে, গুড। আচ্ছা আর কি কি মাথায় রাখা লাগবে, যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট, আদর্শ গ্যাসে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, আদর্শ গ্যাস কার সূত্র ফলো করে, বয়েলের সূত্র ফলো করে, তার মানে পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কোন সূত্র ফলো করবে, পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে, সবার মনে থাকবে, ওকে। আর এখান থেকে আমাদের কি মনে রাখা লাগবে, গ্রাফটা মনে রাখা লাগবে, যে এখান থেকে যদি আমি পি ভার্সেস ভি এর গ্রাফ আঁকি, গ্রাফ কেমন হবে, এরকম হবে। এই রেখাটা যেটা, এই যে পি ভার্সেস ভি এর যে গ্রাফ যেটা, এটাই কি বলা হয়, তোমাদের লাস্ট দিন পড়িয়েছিলাম, এই রেখাটাকে বলা হয় সমষ্ণ রেখা। কি বলা হয়, সমষ্ণ রেখা। কোন একটা সিস্টেমের উপর সমষ্ণ প্রক্রিয়া চালাইলে সেই সিস্টেমের যদি তুমি পি ভার্সেস ভি এর গ্রাফ আঁকো, সেই গ্রাফটার নামই হলো সমষ্ণ রেখা। একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্যে আদর্শ গ্যাস রাখা আছে, কি রাখা আছে, আদর্শ গ্যাস রাখা আছে, ওকে। এই আদর্শ গ্যাসের উপর আপনি কি চালাইছেন, সমষ্ণ প্রক্রিয়া চালাইছেন, ঠিক আছে। সমষ্ণ প্রক্রিয়া চালানোর কারণে সিস্টেমের চাপ চেঞ্জ হয়েছে, আয়তন চেঞ্জ হয়েছে, তাই না। এই পরিবর্তনটাকে গ্রাফে প্লট করলে যে গ্রাফটা পাওয়া যায়, সেই গ্রাফটার নামই কি, সমষ্ণ রেখা, ঠিক আছে, ওকে। এখন দেখো এই যে সমষ্ণ প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, খুবই সিম্পল, একটু আগে পড়ে আসছি, ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ। এখন আমাদের যেটা বের করা লাগবে, এই ডেল ডাব্লিউটা বের করা লাগবে। কি বলেন ভাইয়া, ডেল ডাব্লিউ বের করা লাগবে মানে, ডেল ডাব্লিউ তো আমরা জানি কি ছিল, ডেল ডাব্লিউ আমরা জানি ভাইয়া, ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডেল ভি। কিন্তু 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 একটু শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য, সমষ্ণ প্রক্রিয়ার জন্য তো আমরা এভাবে লিখতে পারবো না। সমষ্ণ প্রক্রিয়ার জন্য এভাবে লেখা যাবে, মোটেও লেখা যাবে না। কিভাবে লেখা যাবে, লেখা যাবে ডি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডিভি, রাইট।
আমরা সমষ্ণ প্রক্রিয়ার জন্য এইটা লিখতে পারি, বাট এইটা লিখতে পারি না। তার মানে সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমি যে কাজটা বের করতে পারতেছি এই ফর্মুলা দিয়ে, সেই কাজটা কেমন কাজ? ক্ষুদ্র কাজ। আমি যদি পুরা প্রসেসে থ্রু আউট দ্য প্রসেস কতখানি কাজ হয়েছে সেটা বের করতে চাই, এই ফর্মুলা দিয়ে করা যাবে? যাবে না। কেন করা যাবে না? তুমি দেখো এই ফর্মুলায় যে কাজটা বের হচ্ছে, ডি দিয়ে কি বোঝায়? ক্ষুদ্র বোঝায় না? ডি দিয়ে আমরা কি বুঝি? ক্ষুদ্র বুঝি। সেই ফর্মুলা থেকে যে কাজটা বের হবে বা যে কৃত কাজটা বের হবে, সেই কৃত কাজটা কেমন কৃত কাজ? ক্ষুদ্র কৃত কাজ। তো আপনি যদি পুরা প্রসেসের কৃত কাজ বের করতে চান, সেটা এই ফর্মুলা দিয়ে বের হবে না। কেমনে বের করবেন? একটা ছোট্ট মান দেওয়া আছে, ঠিক আছে, একটা ছোট্ট মান আপনি বের করতে পারেন, আপনি পুরা মানটা কিভাবে বের করবেন? ধরেন কথার কথা এখান থেকে এখানে আসতে কতটুকু কাজ হয়েছে সেটা আপনি এই ফর্মুলাতে বের করতে পারেন, কিন্তু এই পুরা প্রক্রিয়ায় কতখানি কাজ হয়েছে সেইটা কেমনে বের করবেন? সেইটা বের করবেন ইন্টিগ্রেশনের মাধ্যমে। জানি না আমরা যে ছোট্ট ছোট্ট জিনিস, ছোট ছোট মানগুলোকে যোগ করে টোটাল মান বের করি কিসের মাধ্যমে? ইন্টিগ্রেশনের মাধ্যমে। সো আপনি ডিডব্লিউ জানেন, এখান থেকে যদি আপনি ডেল ডাব্লিউ বের করতে চান, এই ফর্মুলা তো আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারতেছেন না। কেন? কারণ এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তো যদি আপনি এখান থেকে ডেল ডাব্লিউ বের করতে চান সমষ্ণ প্রক্রিয়ার জন্য, আপনার কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে। ছোট্ট ছোট্ট ডিডব্লিউ গুলাকে যোগ করে টোটাল ডেল ডাব্লিউ বের করতে হবে, এবং এই ছোট্ট ডিডব্লিউ থেকে টোটাল ডেল ডাব্লিউ বের করার যে প্রসিডিউর, সেটা কি? ইন্টিগ্রেশন। সো আপনার কি করতে হবে? এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করে বা ইন্টিগ্রেশন করে টোটাল কৃত কাজ বের করতে হবে স্যার। টোটাল কৃত কাজ বের করতে হবে। চলো লেখো তাহলে আমাদের ডেল ডাব্লিউ কি হবে? ডেল ডাব্লিউ হবে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। কি হবে? ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। ঠিক আছে, আমরা ইন্টিগ্রেশন কিছুটা শিখছিলাম আই গেস, ভেক্টরের পড়ানোর সময় আমি আপনাদের শিখাইছিলাম। সো যারা করেন নাই, আমাদের ফ্রি ক্লাসই আছে ইন্টিগ্রেশনের উপর বা ডিফারেন্সিয়েশনের উপর, টুকটাক ওগুলো একটু ফলো করতে পারেন, অথবা যারা ম্যাথে করছেন তাদের তো কোনো প্যারাই নেই। ঠিক আছে, চলো ডিডব্লিউ এর জায়গায় কি বসাবো? ডিডব্লিউ সমান কি? পিডিভি। তাহলে লেখো ইন্টিগ্রেশন অফ হোয়াট? পিডিভি। এখন দেখো একটু মনোযোগ দিয়ে শোনা, ইন্টিগ্রেশন করতেছো কার সাপেক্ষে? ডি এর পাশে কি আছে? ভি আছে না? ডি ভি আছে না? তার মানে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে? ভি এর সাপেক্ষে। একটা লাইন তোমাদের মনে আছে কিনা যারা আমার কাছে পড়ছিলাম, তাদেরকে বলছিলাম যে ইন্টিগ্রেশন যার সাপেক্ষে হবে, লিমিটে আমরা তার মানই বসাবো। আমরা বলি না নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা, মানে লোয়ার লিমিট আপার লিমিট, এই যে লিমিট বসানো লাগে, কার মান বসাবো লিমিটে? কোন চলকের মান বসাবো? যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হবে তার মান লিমিটে বসবে। লিমিটে কোন কোন মান বসবে? ইন্টিগ্রেশনের শুরুতে বা কোন একটা প্রক্রিয়ার শুরুতে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন, তার মান যত ছিল সেটা হবে লোয়ার লিমিট, এবং ইন্টিগ্রেশনের শেষে বা প্রক্রিয়ার শেষে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন, তার মান যত হবে সেটা হলো আপার লিমিট। যেমন এখানে ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? ভলিউমের সাপেক্ষে, রাইট? ডিভি না, তার মানে ভি এর সাপেক্ষে। সো আমার প্রক্রিয়ার শুরুতে বা প্রসেসের শুরুতে ভি এর মান যেটা ছিল, কোন একটা প্রক্রিয়ার শুরুতে মানে সমষ্ণ প্রক্রিয়ার শুরুতে ভি এর মান যেটা ছিল, আয়তনের মান যেটা ছিল, সেটা হবে আমাদের লোয়ার লিমিট, এবং সমষ্ণ প্রক্রিয়া শেষে আয়তনের মান যেটা হবে সেটা হলো আমাদের আপার লিমিট। কেন? কারণ আমরা ইন্টিগ্রেশন করতেছি আয়তনের সাপেক্ষে। আয়তনের সাপেক্ষে ইন্টিগ্রেশন না করে যদি অন্য কারো সাপেক্ষে ইন্টিগ্রেশন করতাম, তখন অবশ্যই আমরা লিমিটে আয়তন বসাইতাম না, অন্য কিছুই বসাইতাম। ওকে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন লিমিটে সেই বসবে। ওকে, তাহলে যেহেতু আয়তনের সাপেক্ষে ইন্টিগ্রেশন, লিমিটে কে বসবে? অবশ্যই আয়তনের মান বসবে। আয়তনের কোন মানগুলো বসবে? প্রক্রিয়ার শুরুতে আয়তনের মান যেটা ছিল সেটা লোয়ার লিমিট, প্রক্রিয়ার শেষে আয়তনের মান যেটা হবে সেটা কি? আপার লিমিট। তার মানে আমার লোয়ার লিমিট হলো ভি আই, মানে প্রক্রিয়ার শুরুর আয়তন, ইনিশিয়াল ভলিউম, এবং আপার লিমিট কি? ভি এফ, মানে প্রক্রিয়ার শেষের আয়তন বা ফাইনাল ভলিউম। খুবই ইজি। ওকে, এবার দেখেন ইন্টিগ্রেশন ভি এর সাপেক্ষে, বাট এখানে কোনো ভি আছে না, এখানে কি আছে? পি আছে। সো এইভাবে তো রাখলে চলতেছে না। এখন আপনি বলবেন ভাইয়া পিটাকে বাইরে নিয়ে আসি, পি কে আপনি বাইরে আনতে পারবেন না। কেন? সমষ্ণ প্রক্রিয়ায় কি প্রেসার কনস্ট্যান্ট? সমষ্ণ প্রক্রিয়া তো প্রেসার কনস্ট্যান্ট না। যদি প্রেসার কনস্ট্যান্ট না হয়, কনস্ট্যান্ট টার্ম ছাড়া তো আমি ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবো না, তাই না? পি তো কনস্ট্যান্ট না, সমষ্ণ প্রক্রিয়া তো পি কনস্ট্যান্ট না। এখন পি যদি কনস্ট্যান্ট না হয়, ওই কি ইন্টিগ্রেশনের বাইরে আনা যাবে? বাইরেও আনা যাবে না। তাহলে আমরা কি করব? যখনই দেখবা যে ইন্টিগ্রেশনের ভিতরে এমন একটা টার্ম চলে আসছে যার সাপেক্ষেও ইন্টিগ্রেশন না, আবার যে কনস্ট্যান্টও না, মানে ওকে বাইরেও আনা যাচ্ছে না, ইন্টিগ্রেটও করা যাচ্ছে না, তখন কি করতে হবে? ওকে অন্য কিছুর মাধ্যমে প্রকাশ করতে হবে। কিসের মাধ্যমে প্রকাশ করব? দেখো একটা ফর্মুলা আমরা সবাই জানি, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। এইটা এখানে জানো না কেউ থাকার কথা না, এরকম এটা সবাই জানো আই গেস। ঠিক আছে, এটা আমি পড়িয়েছি কিছুদিন আগে। সো তোমাদের সবার জানার কথা, আমার কাছে পড়ো বা যেখানেই পড়ো সবার জানার কথা। সো আমরা কি করব? পিটাকে রিপ্লেস করব কিসের মাধ্যমে? দেখো পিভি যদি এনআরটি সমান হয়, তাহলে পি সমান হোয়াট?
nRT বাই ভি। এখন তুমি বলতে পারো ভাইয়া এই যে এটা যে করবো এটা কেমনে বুঝবো, তাই না? তোমার মনে এরকম প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়া আমি যে এরকমই করব এটা আমি কেমনে বুঝবো? শুনো, সবচেয়ে প্রথম কথা আপনার অবশ্যই এখানে ভি টার মানা লাগবে। কেন? কারণ ইন্টিগ্রেশনটা ভি এর সাপেক্ষে। তো আপনি যাকে ইন্টিগ্রেট করবেন তাকে তো আনতেই হবে। তার মানে পি কে আমরা প্রকাশ করব কিসের মাধ্যমে? ভি এর মাধ্যমে। এখন পি কে ভি এর মাধ্যমে প্রকাশ করার আর কোনো ওয়ে তোমার জানা আছে এই ফর্মুলা ছাড়া? আপাতত জানা নাই, সো আপাতত এটা দিয়েই করতে হবে। এন্ড মোর ওভার এটা আসলে সূত্রের প্রমাণ, তোমাদের সূত্রের প্রমাণ দরকারও নেই, কোনো পরীক্ষায় আসবে না সূত্রের প্রমাণ, ঠিক আছে? আমি জাস্ট তোমরা যেন বুঝতে পারো তার জন্য দেখাচ্ছি, আর কিছুই না। এই সূত্রের প্রমাণ তোমার মুখস্থ করা লাগবে না, কিচ্ছু না। তুমি জাস্ট দেখো এখন যে একটা ফর্মুলা আসবে সেই ফর্মুলাটা কিভাবে আসতেছে, এতটুকুই তোমার জাস্ট ফর্মুলাটা লাগবে। বাট প্রসিডিউরটা একটু দেখে রাখো, দেখে রাখলে মানে তোমার অ্যাটলিস্ট মুখস্থ করা হইলো না, তুমি বুঝে বুঝে শিখলা, ঠিক আছে? অ্যাটলিস্ট সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য হইলেও একটু দেখো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা পি এর জায়গায় কি বসাবো? ওই যে কি nRT বাই ভি, লিমিট v1 থেকে v2, সাইডে কি আছে? ডিভি। ওকে, এবার একটু ভালো মতো খেয়াল করো, ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? ভি এর সাপেক্ষে, এবং তোমার ভি কিন্তু চলে আসছে, ঠিক আছে? ইন্টিগ্রেশন ভি এর সাপেক্ষে ভি চলে আসছে। ওকে, এইবার দেখেন আপনি যে একটা সমষ্ণ প্রক্রিয়া চালাইছেন, এই সমষ্ণ প্রক্রিয়ায় কি আপনি গ্যাস প্রবেশ করাবেন বা গ্যাস বের করবেন এরকম কিছু না? আমরা কিন্তু সিস্টেম থেকে গ্যাস বেরও করি না বা সিস্টেমের মধ্যে নতুন করে গ্যাস প্রবেশও করাই না। সো গ্যাসের যে পরিমাণ, সেই গ্যাসের পরিমাণটা কিন্তু ফিক্সড। সিস্টেমের মধ্যে গ্যাসের পরিমাণ কিন্তু সবসময় ফিক্সড থাকে। তার মানে গ্যাসের মোল সংখ্যা কি? একটা কনস্ট্যান্ট নাম্বার। তার মানে এই যে এনটা কি প্রকাশ করে? গ্যাসের মোল সংখ্যাকে প্রকাশ করে। এই এন কি? একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আমরা যখন কোন একটা সিস্টেমের উপর যে কোনো তাপগতীয় প্রক্রিয়া চালাই না কেন, আমরা নর্মালি কখনোই সেই সিস্টেমের মোল সংখ্যা বা গ্যাসের পরিমাণ চেঞ্জ করি না। সিস্টেমের মধ্যে শুরুতেও যতখানি গ্যাস থাকে, প্রক্রিয়া শেষেও ঠিক ততখানি গ্যাস থাকে। সো আলটিমেটলি গ্যাসের মোল সংখ্যা যে জিনিসটা, সেটা কি আসলে একটা কনস্ট্যান্ট নাম্বার। সো এন কি? একটা কনস্ট্যান্ট। আর কি? আর হলো মোলার গ্যাস ধ্রুবক। তার মানে আর তো অবশ্যই কনস্ট্যান্ট, তাই না? আর তো অবশ্যই কনস্ট্যান্ট, নামই তো মোলার গ্যাস ধ্রুবক, মানে ওই যে 8.314। ওকে, টি কি কনস্ট্যান্ট? ভাই এটা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি কনস্ট্যান্ট থাকে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তার মানে এখানে টেম্পারেচারও কনস্ট্যান্ট। তার মানে আপনি খেয়াল করেন উপরে যে তিনটা টার্ম আছে এন আর টি, তিনটা টার্মই কনস্ট্যান্ট। খেয়াল করছেন এই যে উপরে যে তিনটা টার্ম আছে, এন মোল সংখ্যা, গ্যাসের পরিমাণ আমরা বাড়াচ্ছিও না কমাচ্ছিও না, মোল সংখ্যা কনস্ট্যান্ট। আর মোলার গ্যাস ধ্রুবক এমনি কনস্ট্যান্ট। টি টেম্পারেচার, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া টেম্পারেচার তো অবশ্যই কনস্ট্যান্ট। তার মানে আমি তিনটা কনস্ট্যান্ট টার্মকে অবশ্যই ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি। তাহলে কি আসতেছে? এনআরটি ইন্টিগ্রেশন v1 থেকে v2 1/v ডিভি, ঠিক আছে? এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই। ভাই 1/v এর ইন্টিগ্রেশন কি হবে? 1/v কার ডিফারেন্সিয়েশন? ln v এর, রাইট? আপনি যদি ln v যেটা মানে লন যেটা আপনারা বলেন, ওটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হলো ln v কে যদি আপনারা ডিফারেন্সিয়েশন করেন তখন আপনারা কি পাবেন? 1/v পাবেন। তাহলে সিমিলারলি 1/v কে যদি ইন্টিগ্রেশন করেন আপনি কি পাবেন? ln v পাবেন। এটা একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? ইন্টিগ্রেশনের ফর্মুলা 1/v কে যদি ইন্টিগ্রেশন করা হয় কি পাওয়া যাবে? ln v পাওয়া যাবে। তাহলে যদি ওই পেজে একটু লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? del w is equals to, আচ্ছা আমি প্রথম থেকেই লিখি একটু, ঠিক আছে? nRT v1 থেকে v2 1/v dv। তাহলে বলো 1/v কে যদি আমরা ইন্টিগ্রেট করি কি আসবে? আমাদের আসবে হলো ভাইয়া ln v। কি আসবে? ln v, ঠিক আছে? ln v কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 1/v। তাহলে 1/v কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? ln v পাওয়া যাবে। লিমিট কি? v1 থেকে v2, ঠিক আছে? লিমিট কি? v1 থেকে v2। এখন সিস্টেম কি? লিমিট বসানোর। যার লিমিট আপনি লিখছিলেন, ঠিক আছে? কার লিমিট লিখছিলেন? যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়েছে তার লিমিট তো আপনি লিমিটের জায়গায় লিখছিলেন, তাই না? তার জায়গায় প্রথমে আপার লিমিট বসাবেন, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবেন। ইন্টিগ্রেশন কার সাপেক্ষে করা হয়েছে? ভি এর সাপেক্ষে। তার মানে লিমিটের যে মানগুলো সেগুলো কার জায়গায় বসবে? ভি এর জায়গায় বসবে। প্রথমে কে বসবে? আপার লিমিট। তাহলে লেখো nRT ln আপার লিমিট বসায় দাও v2, বসাইছো। এবার মাইনাস দাও, মাইনাস দিয়ে কি করো? লোয়ার লিমিট বসাও। কার জায়গায়? যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো তার জায়গায়। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? ভি এর সাপেক্ষে। তার জন্য দেখো আপার লিমিটও ভি এর জায়গায় বসছে, লোয়ার লিমিটও ভি এর জায়গায় বসছে। যার জায়গায় ইন্টিগ্রেশন হবে, সরি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে সিম্পলি তাকে রিপ্লেস করে লিমিটের মানটা বসাই দিবা, আর কিছুই না। যার সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে সিম্পলি তাকে রিপ্লেস করে লিমিটের মানটা বসাবা। প্রথমে আপার লিমিট বসাবা, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবা, শেষ। ওকে, এখন দেখেন ln যদি মাইনাস আকারে থাকে তাহলে একবারে কি লেখা যায়? ভাগ আকারে লেখা যায়। মানে ভিতর আনলে কি হয়ে যায়? এটা ভাগ হয়ে যায়। এটা তো v2 না, vf ছিল না? আচ্ছা vf ছিল, মানে আমি vf আর vi লিখছিলাম, এখানে v2 v1 লিখছি, একই আসলে, ঠিক আছে? আপনি একভাবে প্রকাশ করলেই হইলো। আপনি যদি vf vi দিয়ে প্রকাশ করতে চান তাহলে এই যে vf বাই vi, ঠিক আছে?
ওকে, মানে যে এই পেজে আমি কি লিখছিলাম দেখ, এই যে এখানে দেখ, এখানে হলো ভিএফ ভিআই লিখছিলাম, ঠিক আছে, পরে আবার ভি2 ভি1 লিখছি। তো তুমি চাইলে ভি2 ভি1 দিয়েও প্রকাশ করতে পারো, ভিএফ ভিআই দিয়েও প্রকাশ করতে পারো। এখানে ভি2টা কি বোঝাচ্ছে, সমষ্ণ প্রক্রিয়ার শেষে সিস্টেমের আয়তন, ভি1টা কি বোঝাচ্ছে, সমষ্ণ প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের আয়তন। ঠিক আছে, বুঝছো? দেখো এই ফর্মুলা কোনটা কি বুঝে আমি একবার লিখে দিই তোমাদের, তোমরা আবার কনফিউজড হয়ে যাবে, একটু ভালো মতো খেয়াল করো। দেখো এই প্রমাণ তোমাদের লাগবে না কিন্তু, হ্যাঁ, এই প্রমাণের কোনো দরকার তোমাদের নাই। ফর্মুলাটা বুঝো, ফর্মুলাটা বোঝা লাগবে। প্রমাণ তো জাস্ট সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, যে কেমনে আসছে এই ফর্মুলা তার জন্য, বাট এটা আলটিমেটলি আপনাদের লাগবে না। আপনাদের লাগবে এই ফর্মুলাটা, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা। এটা কি বের করলাম বলো তো, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ বের করলাম না? তোমাকে একটা সমষ্ণ প্রক্রিয়া দিবে, দিয়ে বলবে এই প্রক্রিয়া কতখানি কাজ হয়েছে, কেমনে বের করবা, এটা দিয়ে বের করা লাগবে, অন্য কোনো প্রসেস নাই। ঠিক আছে, এটা দিয়েই করতে হবে, এইটা দিয়েই করতে হবে। সো এই ফর্মুলাটা আপনার বোঝা লাগবে কোন টার্ম কি মিন করে। ঠিক আছে, চলো একটু দেখি তো কোনটা কি মিন করে। চলো 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 সবাই দেখো, টেল ডাব্লিউ কি, সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ। এনটা কি, এন হলো সিস্টেমের মধ্যে কত মোল গ্যাস আছে সেটা। এন কি, সিস্টেমের মধ্যে কত মোল গ্যাস আছে, তার মানে সিস্টেমে থাকা গ্যাসের মোল সংখ্যা। এন কি, সিস্টেমে থাকা গ্যাসের মোল সংখ্যা। এন কি, সিস্টেমে থাকা গ্যাসের মোল সংখ্যা। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, আর তো মোলার গ্যাস ধ্রুবক। টি কি, টি হলো সিস্টেমের টেম্পারেচার। কি, সিস্টেমের টেম্পারেচার, সিস্টেমের টেম্পারেচার। ঠিক আছে, ওকে ওকে ভাইয়া। ভিএফটা কি, ভিএফটা হলো সমষ্ণ প্রক্রিয়া শেষে, মানে যখন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, তুমি তো সিস্টেমের উপর একটা নির্দিষ্ট সময় ধরে প্রক্রিয়াটা চালাবা, সেই প্রক্রিয়া শেষে সিস্টেমের যে ভলিউম বা আয়তন সেইটা হলো ভিএফ। ঠিক আছে, ভিএফটা কি, সমষ্ণ প্রক্রিয়া শেষে সিস্টেমের আয়তন। ভিএফ কি, সমষ্ণ প্রক্রিয়া শেষে সিস্টেমের আয়তন, মানে আমরা সিস্টেমের উপর যে সমষ্ণ প্রক্রিয়াটা চালাবো সেটা চালানোর কারণে সিস্টেমের ফাইনাল ভলিউম কত হচ্ছে সেটা হলো ভিএফ। ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়া শেষে সিস্টেমের আয়তন, সিস্টেমের আয়তন, সিস্টেমের কি আয়তন, এইটা হলো ভিএফ। ওকে, আর ভিআইটা কি, ভিআইটা হলো সমষ্ণ প্রক্রিয়ার শুরুতে সিস্টেমের আয়তন। ঠিক আছে, কি, সমষ্ণ প্রক্রিয়ার শুরুতে, শুরুতে সিস্টেমের আয়তন। ঠিক আছে, এই হলো পুরা জিনিসটার মিনিং। দেখো তো, কারো প্রমাণের কোনো জায়গা বা কোনো কিছু বুঝতে, কোনো টার্মিনোলজি বুঝতে সমস্যা হচ্ছে, আমরা এখন একটা ম্যাথ করবো এটার উপর, তাহলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখন সরাসরি না এরকম প্রশ্ন আসে না যে কৃতকাজ কত ব্লা ব্লা ব্লা, এরকম প্রশ্ন আসে না, অন্য ম্যাথের মধ্যে জিনিসটা অ্যাড করে দেয়। ঠিক আছে, মানে অন্য ম্যাথের একটা পার্ট হবে এই সূত্রটা, বুঝছো? বাট এই সূত্র আমাদের অবশ্যই জানা থাকা লাগবে, এবং তার প্রমাণ এখানে দেওয়া আছে। দেখো কারো বুঝতে কোথাও কোনো সমস্যা আছে কিনা, দেখো। এই পোলাপান, দাদা কার্নোর সূত্র তো এটাই না, না এটা কার্নোর সূত্র না। কার্নোর সূত্রের মধ্যে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এগুলো আছে। ঠিক আছে, বাট কার্নোর সূত্র না এটা। ঠিক আছে ব্রো, ব্রো বুঝেছি ব্রো, ওকে রিড ম্যান। ঠিক আছে ঠিক আছে, দেখো 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 দেখো, পিভির গ্রাফটার আকৃতি কি পরাবৃত্তাকার না উপবৃত্তাকার? না, কোনোটাই না, ওটাকে বলা হলো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, মানে আয়তাকার অধিবৃত্তাকার। কি বলে, আয়তাকার অধিবৃত্তাকার। ঠিক আছে, হালকার উপর ঝাপসা, বুঝে গেছি। আরে সেরা 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 দাদা, মানে সূত্রের প্রমাণে বুঝে গেছো, ও মাই গড। সূত্রের প্রমাণ না বুঝলেও সমস্যা নেই, তোমরা অনেকে এখন হয়তো ইন্টিগ্রেশন পড়ো নাই, কেউ যদি নাও বুঝে থাকো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা আমাদের লাগবে না আপাতত সূত্রের প্রমাণ, সূত্রটা লাগবে। ঠিক আছে, এখানে লাইক কোনটা কি বুঝাচ্ছে সেটা বুঝা লাগবে, এটা বুঝলেই আর কোনো প্যারা নেই। ঠিক আছে, আর কি এখানে, আর কি বলা হয়, মোলার গ্যাস ধ্রুবক, আমরা তো এটা পড়েছিলাম রে, বলে গিয়েছিস 8.314, এটা হলো আর। ঠিক আছে, এত জুল পার কেলভিন পার মোল, এইটা হলো আর, এটা হলো আর। ঠিক আছে, এসআই মান আর এর। ওকে, এলএন কেন আসলো দাদা ভাই, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা, যে 1/v কে যদি ইন্টিগ্রেট করো তখন এলএন আসবে। ঠিক আছে, বুঝছি। ওকে, কারেন্ট চলে গেল, হাই বইলো না এখানে, যদি কারেন্ট ইনভাইট করেও কারেন্ট টি শার্ট পেলাম না এরকম না, আমরা তো ইনভাইটেশন কন্টেস্টের রেজাল্ট এখনো দেই নাই, ইনভাইটেশন কন্টেস্টের রেজাল্ট এখনো দেই নাই। সো ইনভাইট যদি প্রপারলি করে থাকো, তুমি যদি উইনার লিস্টে থাকো, অবশ্যই তুমি টি শার্ট পাবা, কেন পাবা না? আমরা ইনভাইটেশন কন্টেস্টের রেজাল্ট দেই, দেখো, ওয়েট করো একটু। ঠিক আছে, ওকে, এখন ক্লিয়ার হয়ে গেছে, সেরা ম্যান সেরা। চলো আমরা একটা ম্যাথ করি, খুবই ইজি, খুবই ইজি একটা ম্যাথ করি। দেখেন দেখেন দেখেন, খুবই 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 ইজি একটা ম্যাথ করি। দেখেন স্যার, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনাকে বলছে একটা ম্যাথ লেখেন, একদম ইজি ম্যাথ। হ্যাঁ, বলছে এই একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে কি রাখা আছে জানো, হিলিয়াম গ্যাস রাখা আছে।
কি রাখা আছে এই সিস্টেমের মধ্যে? হিলিয়াম গ্যাস। ওকে, কতখানি হিলিয়াম গ্যাস? তোমাকে বলছে এখানে 6 গ্রাম হিলিয়াম গ্যাস আছে। কতখানি হিলিয়াম গ্যাস আছে? 6 গ্রাম হিলিয়াম গ্যাস আছে। ওকে, তোমাকে বলছে এই সিস্টেমের টেম্পারেচার 400 কেলভিন। কত? 400 কেলভিন। ঠিক আছে, আপনাকে প্রশ্নে বলি আছে যে ধীরে ধীরে, খুবই খুবই লেখো, খুবই, কি লিখবা? খুবই, খুবই ধীরে ধীরে, খুবই ধীরে ধীরে সিস্টেমের আয়তন, সিস্টেমের আয়তন দ্বিগুণ করা হলো। সিস্টেমের আয়তন 2 গুণ করা হলো, 2 গুণ করা হলো। প্রশ্ন করেছে কৃতকাজ কত? কৃতকাজ কত? ঠিক আছে, এই হলো প্রশ্ন। এখন দেখো এখানে কিন্তু কোশ্চেনে বলা নাই যে সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট অথবা সমষ্ণীয় প্রক্রিয়া, এরকম কিছু কিন্তু বলা নাই। কিন্তু আমি যখন তোমাদের লাস্ট ক্লাসে পড়াইছিলাম কোনটা কোন প্রক্রিয়া, সেটার জন্য কি শব্দ কোশ্চেনে লেখা থাকতে পারে প্রত্যেকটা জিনিস বলে দিয়েছিলাম। মনে করে দেখো, যদি কোনো প্রক্রিয়া এরকম লেখা থাকে যে একটা প্রক্রিয়া খুবই ধীরে ধীরে সংঘটিত হচ্ছে, সেটা কি প্রক্রিয়া বলো তো? মনে করো দুইটা প্রক্রিয়ার ব্যাপারে এরকম দুইটা শব্দ আমি লিখছিলাম, যে একটা প্রক্রিয়ায় লেখা থাকবে খুবই ধীরে ধীরে সংঘটিত হচ্ছে, আর একটা প্রক্রিয়া লেখা থাকবে আকস্মিক ভাবে ঘটতেছে বা হঠাৎ করে ঘটতেছে। কোনটা কি প্রক্রিয়া বলতো? যদি লেখা থাকে কোশ্চেনে যে একটা প্রক্রিয়া খুবই ধীরে ধীরে হচ্ছে, আপনার বোঝা লাগবে এটা কি প্রক্রিয়া, এটা সমষ্ণ প্রক্রিয়া। আর যদি কোশ্চেনে লেখা থাকে একটা প্রক্রিয়া আকস্মিক ভাবে হচ্ছে, হঠাৎ করে হচ্ছে, সাডেনলি হচ্ছে, আপনার কি বোঝা লাগবে এটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো কোশ্চেনে যে শব্দ লেখা থাকবে সেটা থেকে আপনার বোঝা লাগবে এটা কি প্রক্রিয়া। কোশ্চেনে বলে দিবে না সবসময় এটা সমষ্ণ প্রক্রিয়া, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এরকম বলে দিবে না, আপনার দেখে বোঝা লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বুঝলাম এটা সমষ্ণ প্রক্রিয়া। এখন দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে, আপনাকে সিস্টেমের টেম্পারেচার দিয়ে দিছে। যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, তার মানে সিস্টেমের টেম্পারেচার তো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। তার মানে আমার সিস্টেমের কনস্ট্যান্ট টেম্পারেচার এইটাই। ঠিক আছে, সেটা কত? টেম্পারেচার হলো 400 কেলভিন। কত? 400 কেলভিন। সিস্টেমের টেম্পারেচার আমার চেঞ্জ হচ্ছে না, সেটা কনস্ট্যান্ট, সেটা কত? 400 কেলভিন। ঠিক আছে, বলো তো সিস্টেমের মোল সংখ্যা কত? সিস্টেমের মধ্যে গ্যাস আছে তাই না, গ্যাসের ভর তোমাকে দিয়ে দিয়েছে যে 6 গ্রাম হিলিয়াম আছে। মোল সংখ্যা কেমনে বের করবা? মোল সংখ্যার ফর্মুলা তোমাদের লিখে দিয়েছিলাম, W/M, নমুনার ভর ডিভাইডেড বাই আণবিক ভর। এখানে নমুনাতে বা এই পাত্রের মধ্যে কতখানি গ্যাস আছে? 6 গ্রাম হিলিয়াম আছে। কতখানি হিলিয়াম আছে? 6 গ্রাম হিলিয়াম আছে। হিলিয়ামের আণবিক ভর কত? 4 গ্রাম। তাহলে নিচে বসিয়ে দাও, তার মানে এখানে কয় মোল হিলিয়াম আছে? 1.5 মোল হিলিয়াম আছে। এগুলো কেমিস্ট্রির নরমাল সূত্র। ঠিক আছে, মোল সংখ্যা ইজ ইকুয়ালস টু W/M, নমুনার ভর ডিভাইডেড বাই আণবিক ভর। এই রেশিওটা আমাকে কি দেয়? মোল সংখ্যা দেয়। সো 6 গ্রাম হিলিয়াম মানে কত মোল হিলিয়াম, এটা তো বের করতে পারা উচিত। ঠিক আছে, 6 গ্রাম হিলিয়াম মানে কত মোল হিলিয়াম? 1.5 মোল হিলিয়াম। ঠিক আছে, সো আমরা N জানলাম, T জানলাম, এখন আমার কি লাগবে? VF আর VI লাগবে। দেখো VF আর VI কোশ্চেনে সরাসরি দেওয়া নাই, বাট তাদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। তোমায় কি বলছে? যে সমষ্ণ প্রক্রিয়ায় আয়তনটাকে দ্বিগুণ করছো, তার মানে ফাইনাল আয়তন যেটা, সেটা কি ইনিশিয়াল আয়তনের চেয়ে ডাবল। রাইট, আয়তন দ্বিগুণ করা মানে কি? মানে হলো আমার ফাইনাল যে ভলিউমটা, সেটা ইনিশিয়াল ভলিউমের দ্বিগুণ। সো আমি এখান থেকে কি বলতে পারি? VF/VI যেটা, সেটার মান কত? 2। ঠিক আছে, VF/VI এর মান কত হবে? 2 হবে। তাহলে এখন বলো সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা কি? del W is equals to nRT ln VF/VI। এই তো ফর্মুলা, nRT ln VF/VI, এটাই না ফর্মুলা? এটাই ফর্মুলা। n এর মান কত? n এর মান হলো 1.5 মোল, এখন জাস্ট মান বসাবা। r এর মান কত? 8.314। t এর মান কত? 400 কেলভিন ইনটু ln VF/VI এর মান কত? 2। জাস্ট মান বের করবা, যেটা আসবে সেটাই তোমার রেজাল্ট। কত আসে? এই পোলাপান কত আসে? রেজাল্ট বলো, মান কত আসে? কৃতকাজের মান কত আসে? বলো বলো বলো, সবাই একটু বলো তো, কৃতকাজের মান কত আসে? পোলাপান, কৃতকাজের মান কত আসে রে? কত জুল আসে বল? ডেল ডাব্লিউ এর মান কত জুল আসে? জাস্ট ক্যালকুলেট কর, ক্যালকুলেটরে বসালেই হয়ে যাবে। ln 2 এর মান হলো 0.693, সেটার সাথে গুণ করবা 1.5, তার সাথে গুণ করবা 8.314, তার সাথে কত? 400। ঠিক আছে, গুণ করলে দেখো কত আসে। দেখো 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 কত আসে। আয় হ্যাঁ, আমার এই ফোন বন্ধ হয়ে গেছে। ও মাই গড, দাঁড়াও এটা একটু চার্জ দিই। আমি তোমাদের কমেন্ট এখন পড়তে পারবো না। হায় হায়, এই ফোন বন্ধ হয়ে গেছে, চার্জ শেষ। এটাই আমি এখন কমেন্ট কেমনে পড়ি? আচ্ছা, কমেন্ট কেমনে পড়ি? কমেন্ট পড়তে পারতেছি না। ঠিক আছে, তোমরা লেখা রাখো, আমি একটু পরে কমেন্ট পড়তেছি। তাহলে আমি যেহেতু কমেন্ট পড়তে পারছি না, ওই ফোনটা বন্ধ, ওই ফোনটা চার্জ হইতে 2 থেকে 3 মিনিট লাগবে। 2 থেকে 3 মিনিটে চার্জ হোক, আমি এই ফাঁকে আরেকটা জিনিস তোমাদের বুঝাই দিই। আর একটা ছোট জিনিস আমি বুঝাই দিই, হ্যাঁ, কারণ আমি এখন কমেন্ট পড়তে পারতেছি না। সেই ফাঁকে আমি একটু বুঝাই দিই, সময় নষ্ট না করে। দেখো, এটা আমি আসতেছি, ফোনটা চালু হইলে আমি আসতেছি তোমাদের কমেন্ট পড়তে পড়তে।
একটা জিনিস একটু খেয়াল করো, কি পড়তেছিলা? সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, রাইট? সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজের ফর্মুলা কি পাইলা? ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এন আর টি এল এন V2 বাই V1 অথবা VF বাই VI, যেটা লেখো তুমি। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাস কার সূত্র মেনে চলে? সমষ্ণ প্রক্রিয়া মানে কি? যেই প্রক্রিয়া টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, গ্যাস কার সূত্র মেনে চলে? বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের সূত্র ছিল, বয়েলের সূত্র কি ছিল? P1V1 ইজ ইকুয়ালস টু P2V2, রাইট? এটাই ছিল না? পিভি কনস্ট্যান্ট মানে P1V1 ইজ ইকুয়ালস টু P2V2। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? V2 বাই V1 ইজ ইকুয়ালস টু P1 বাই P2। সো এই যে V2 বাই V1 আছে, এটাকে চাইলে P1 বাই P2 দিয়ে রিপ্লেস করে দেওয়া যায়। কি লেখা যেতে পারে? লেখা যেতে পারে nRT ln P1 বাই P2। সো এইটা নিচের যেটা, এই যে এইটা সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ বের করার আরেকটা ফর্মুলা। এমন হইতেই পারে আপনাকে আয়তনের মধ্যে সম্পর্ক না দিয়ে চাপের মধ্যে সম্পর্ক দিয়েছে। আপনাকে কোয়েশ্চেন এখানে আমি কি বলছি? এখানে কি বলছি? আয়তন দ্বিগুণ করা হয়েছে, রাইট? কোয়েশ্চেন এরকম বলতেই পারতো চাপ দ্বিগুণ করা হয়েছে, তখন কিন্তু এখান থেকে সরাসরি করতে পারতেন না। তখন আপনার এই V2 বাই V1 কে P1 বাই P2 দিয়ে রিপ্লেস করা লাগতো, দেন ম্যাথ করা লাগতো। ঠিক আছে? সো ফর্মুলা দুইটা হইতে পারে, একটা হলো nRT ln V2 বাই V1 অথবা nRT ln P1 বাই P2। ওকে, P1 টা কি? P1 টা হলো ইনিশিয়াল প্রেসার। P1 টা কি? ইনিশিয়াল প্রেসার বা শুরুর চাপ। ওকে, আর P2 টা কি? ফাইনাল প্রেসার বা শেষের চাপ। ঠিক আছে? একদম সোজা, কঠিন না, অনেক সোজা। মানে জাস্ট এই যে এইখান থেকে V2 বাই V1 এর জায়গায় P1 বাই P2 লেখা যায়, এইটাই। ওকে, দেখি ফোনটা চার্জ হয়েছে কিনা, তোমরা সবাই একটু বলো বুঝছো কিনা। দেখো, এই ফোনটাই কি চার্জ হয়েছে? ফোন চালু হয় না কেন ভাই? আরে প্যারা রে জীবনে। না, ফোন এখনো চালু হয় নাই। ফোনটা চালু হয় না ভাই, ফোনটা একটু চালু হয়। আচ্ছা, আমি ওই পাশ থেকে তোমাদের কমেন্ট পড়ি, তোমরা কি লিখছো কমেন্টে? ফোন চালু হইতে হইতে বহুতক্ষণ লেগে যাবে। ঠিক আছে, তোমরা কমেন্টে কি লিখছো দেখাও, এই পাশেও দেখা যাচ্ছে না। ব্রো, ফোনটা একটু চালু হয় না রে ভাই, ফোনটা বন্ধ হওয়ার আর সময় পাইলো না। জীবনটা যে কতটা কষ্ট, আমার জীবন দেখো, আমার জীবনের চেয়ে কষ্টের জীবন কি কারো আছে? কারোই নেই, আমার জীবনটাই সবচেয়ে কষ্টের। এতক্ষণ ধরে পড়াইলাম, যখনই সময়টা আসলো যে পোলাপানের কাছ থেকে একটু শুনবো, তোরা কি পড়াটা বুঝছিস নাকি বুঝিস নাই, কি হয়েছে? ফোন বন্ধ হয়ে গেছে, কমেন্ট পড়তে পারতেছি না। মানে জিন্দগি মুঝে রুলা দিয়া, হামকো সব কুছ ভুলা দিয়া। কিউ ভাই কিউ? চালু হ না রে ভাই, কতক্ষণ লাগে তোর চার্জ হইতে? আচ্ছা, এখনো চার্জ হচ্ছে। প্যাথেটিক ভাই, প্যাথেটিক। বলো তো তোমরা বুঝছো কিনা? আমি মন থেকে তোমাদের শব্দ আরোহণ করতেছি, ঠিক আছে? মন থেকে তোমরা যা কমেন্ট করবে আমি মন থেকে পড়ে দেবো, না দেখে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছি তোমরা কেউ একজন লিখেছো জি ভাইয়া বুঝছি, গুড। ভাইয়া ম্যাথটা ক্লিয়ার, ওকে, ঠিক আছে। ভাইয়া এইটা বুঝছি, হ্যাঁ ঠিক আছে, গুড। ভাইয়া অ্যান্সার এত আসছে, ঠিক আছে, গুড, সবাই ভালো। ভাই একটু পরের স্লাইডে যান। হ্যাঁ হ্যাঁ, শিওর, এই যে নাও, দেখো দেখো পরের স্লাইড। ওকে, সবাই বুঝতে পারছো? ভাইয়া এইটা বুঝি না, এটা বুঝো নাই? এটা হলো বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি ছিল? পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে কি? মানে কোন একটা নির্দিষ্ট স্টেটে পি আর ভি এর গুণফল ইজ ইকুয়ালস টু আরেকটা নির্দিষ্ট স্টেটে পি আর ভি এর গুণফল, ঠিক আছে? সো এক নাম্বার স্টেটে P1V1 মানে পি আর ভি এর গুণফল ইজ ইকুয়ালস টু দুই নাম্বার স্টেটে পি আর ভি এর গুণফল মানে P2V2। সো P1V1 ইজ ইকুয়ালস টু P2V2। এটা কি ছিল? বয়েলের সূত্র ছিল। তোমরা এটা কমেন্ট করছো তো? আমি তো দেখতেছি, মনের চোখ দিয়ে দেখতেছি, ঠিক আছে? ভাইয়া এই যেটা কেন লিখছেন, এটা কেন লিখছি? এই যে V2 বাই V1 কে P1 বাই P2 তে রিপ্লেস করা যায় ওইভাবে, ঠিক আছে? ভাই P1 কি? P1 হলো শুরুর চাপ, ঠিক আছে? আর P2 টা কি? P2 হলো শেষের চাপ, ঠিক আছে? ভাই তোমাদের কমেন্ট না পড়েও পড়ে ফেলি আমি, ঠিক আছে? আসলে মেধার, আসলে কি বলবো, আমার প্রচুর মেধা। যাই হোক, ওয়াও ওয়াও, ও আচ্ছা, ওয়াও ওয়াও, আমি আসলে খুবই মেধাবী, বুঝছো? আমি চার্জারটা ধরে একটু টান দিলাম, এতক্ষণ ধরে চার্জ দিচ্ছিলাম, ঠিক আছে? কারেন্টের সাথে সংযুক্ত না করে কি লাভ? ট্রিপলি পরে কি লাভ? চার্জ দিচ্ছি কারেন্টের লাইনের সাথে সংযুক্ত না করে। ওয়াও, প্রতিভারে আমার প্রতিভা, দাঁড়াও একটু সংযুক্ত করে নেই। এর জন্যই তো বলি চার্জ হয় না কেন। সরি, মাই হোল লাইফ ওয়াজ এ লাই। ভাই তোমাদের কমেন্টটা কেমনে পড়ি আমি এখন? সবাই ধৈর্য ধরো, সবাই ধৈর্য ধরো।
সবাই ধৈর্য ধরো, আমরা 2 মিনিট গল্প করি। হ্যাঁ কি করি? 1 মিনিট লাগবে, 1 মিনিট গল্প। চলো 1 মিনিট গল্প করি, তোমাদের একটা জীবনের গল্প শোনাই। ঠিক আছে, তোমাদের একটা কি শোনাই? জীবনের গল্প শোনাই। কি হইতে পারে সেই জীবনের গল্প? দাঁড়াও মনে করি, তোমাদের জীবনের একটু গল্প শোনাই। আহ, 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 কি হইতে পারে, কি হইতে পারে জীবনের গল্প? আচ্ছা, কালকের কাহিনী শুনি। কালকে কি হয়েছে? কালকে হলো আমাদের 4th ইয়ারের ক্লাস শুরু হয়েছে। মানে আমি তখন 4th ইয়ারে, বুয়েটের ফাইনাল ইয়ারে, বড় ভাই বলে ডাকবা, ঠিক আছে? বড় টড় হয়ে গেছি, বুয়েটের ফাইনাল ইয়ারে পড়ি ব্রো। যাই হোক, তখন ক্লাসে গেছি। ক্লাস হলো সকাল 9টায়, ঠিক আছে? এবং গেস হোয়াট, আমি আমার জীবনের প্রথম ক্লাসই মিস করেছি। ঠিক আছে, মানে 4th ইয়ারের প্রথম ক্লাস আমি মিস করছি। আমি ঘুমতি করছি 9টা 20-এ। ঘুমতি উঠে তো মনটা খারাপ হয়ে গেল যে ভাই 9টায় ক্লাস, প্রথম ক্লাস, 4th ইয়ারের প্রথম ক্লাস, ভাবলাম নতুন করে সবকিছু ভালো মতো শুরু করব। বাট না, আমার ঘুম আমাকে রক্ষা দিল না, আমি আবার ঘুমাই গেলাম। ঠিক আছে, ভালো। 9টার পর 10টায় ক্লাস ছিল, 10টায় ক্লাসে গেলাম। ঠিক আছে, এখন আমাদের কি হয়, প্রত্যেকটা টার্ম শেষে মানে একটা ডিফারেন্ট রুমে ক্লাস হয়, নতুন একটা রুমে। সো এখন আমাদের এইবারে যে রুম নাম্বার সেটা হলো 139। সো আমাদের 139 অবশ্যই ফার্স্ট ফ্লোরে হবে। কারণ আমরা ফার্স্ট ফ্লোরে একটা রুম খুঁজতেছি, রুম আর খুঁজে পাচ্ছি না। এদিকে ক্লাসের টাইম 10টা 3, 10টা 4 হয়ে যায়, আমি আর রুম খুঁজে পাচ্ছি না। পোলাপানে ফোন দিতেছি, পোলাপান বলছে 139। আমি বলছি ওই 139 খুঁজে পাচ্ছি না কেন? এখন আমার এই চিল্লাচিল্লিতে না কি আমি জানি না, হঠাৎ করে দেখি স্যারই বের হয়ে আসছে। ঠিক আছে, স্যারই বের হয়েছে। আমি স্যারকে দেখে সুন্দর মতো একটা আস্তে আস্তে একটা দৌড় দিয়ে গেছি। তারপরে ঢুকো, পরে ঢুকে গেছি। পরে আর কিছু বলে নাই ভাই। মানে আমার জীবনের এই যে 4th ইয়ারের প্রথম ক্লাসটাই শুরু হয়েছে ঝাড়ি খেয়ে। স্যার একটা ঝাড়ি দিছে আমাকে। যাই হোক, এই যে দেখছো, গল্প করতে করতে ফোনে চার্জ হয়ে গেছে। চলো এখন কমেন্ট করতে পারবো। ফোনে চার্জ হয়ে গেছে রে পাগলা, ফোনে চার্জ হয়ে গেছে। মি দা সেরা, দা প্রমিত, দা বিশ্বাস। দাঁড়াও তোমাদের কমেন্ট একটু পড়ি, কারণ আজকে আমরা আর কিছু পড়াবো না, এখন তোমাদের কমেন্টই পড়বো। হা 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 হা, কমেন্ট কই, ওয়্যার ইজ কমেন্ট? এই তো ঠিক আছে, কমেন্ট চলে আসছে ব্রো। জীবন ফিরে পাইছি ভাই, জীবন ফিরে পাইছি। যে কমেন্ট আসছে না, হইছে। মেধাপুর ইফেক্ট। মেধা, তোমরা এখনো মেধাকে নিয়ে পড়ে আছো? আচ্ছা আমি বুঝছি, তোমরা ভাবছিলা যে এটা মনে হয় অনেক সুইট একটা লাভ স্টোরি হবে ছোটবেলার, ভাইয়া এই করছিল ওই করছিল। আনফরচুনেটলি না ব্রো, না না, তোমরা যেরকম এক্সপেক্ট করছিলা সেরকম কিছুই ঘটে নাই। লল। যাই হোক, দাদা জুমে আসেন থরের সাথে। আজকে না, আজকে একটা ক্লাস আছে রে, আজকে আরেকটা ক্লাস আছে। উইকেন্ডে আসবো, উইকেন্ডে বুধবার যাব থরের সাথে, আর বৃহস্পতিবার হোপফুলি হালকের পোলাপানের সাথে বসবো। ঠিক আছে, বিগ ফ্যান দাদা। ওকে ঠিক আছে, ঝাড়ি গাইছে ব্রো ব্রো। নিউ মিম আপ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার কমেন্ট পড়েন, পড়ছি তোমার কমেন্ট। ঠিক আছে দাদা, ভাল লাগলো গল্পটা। হ্যাঁ, তোমাদের তো ভাল লাগবে, তোমরা তো এগুলাতেই মজা পাও। ভাইয়া কেমনে করে কষ্ট পায়, ভাইয়াকে কে কখন ঝাড়ে, এগুলো শুনলে তোমাদের আনন্দ লাগে না? তো জানি, তোরা তো এরকমই। তোরা তো একটাও ভালো না, একটা ভালো পোলাপান আমি এখন পর্যন্ত পড়াইতে পারছি আমার জীবনে না। আমার জীবনে তো এই একটা দুঃখই রয়ে গেছে, যে একটা পোলাপান পড়াবো যে আমার কষ্টে কষ্ট পাবে, আমার হাসিতে হাসবে, আমার সুখেই তার সুখ, আমার কষ্টেই তার কষ্ট। এটা আমার জীবনের স্বপ্ন, যে একটা স্টুডেন্ট বা একটা ছাত্র আমার এরকম হবে, যে কিনা আমি কান্না করলে তার আগে, তারা অন্তত কয়েক মিলি সেকেন্ড আগে সে কান্না করবে, আমি হাসার কয়েক মিলি সেকেন্ড পরে সে হাসা শুরু করবে। ঠিক আছে, এরকম একটা ড্রিম এটা আমার একটা। বাট না, আমি যেগুলো পড়াই, আমি কষ্ট পাইলে হাসে, আমি খুশি হইলে কান্দে। মানে উল্টা ভাই, উল্টা, জীবনটাই উল্টা। যাই হোক, কিছু বলার নাই। যাই হোক, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ, খুব কষ্ট পাইছে একজন, খুব খুব মানে এক একজনের কষ্টে ভরে গেছে জীবন। যাই হোক দাদা, আমি খুব, হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। এটা কি ফ্রি ক্লাস না, এটা পেইড ক্লাস, এটা পেইড ব্যাচের ক্লাস ভাইয়া। বলে বলে ফ্রি হচ্ছে। ফ্রি ক্লাস রে ভাই, গ্রুপের নামে ফ্রি ক্লাস, অবশ্যই ফ্রি ক্লাস। আচ্ছা, গড। মেধা ভাই, দেখো মেধা আমার স্টিল ফ্রেন্ড, ওকে? আমাদের ফেসবুকে অ্যাড আছে, তোমরা এভাবে বললো না, আমি জারি খাবো ওর কাছ থেকে। ঠিক আছে, গ্রুপেও আছে, আমার এসে জাহিরা বাইরা দিয়ে যাবে। তোমরা এগুলো নিয়ে কিছু কইরো না ভাই। দাদা আমি ভালো, কান্না করতেছি, থ্যাংক ইউ দাদা। আপনার ব্যথায় অনেক ব্যথিত, ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনার মনের মতন স্টুডেন্ট আমি দাদা। আমি আপনি কানলে আমি হাসি, সরি, আচ্ছা ঠিক আছে। আপনি কষ্ট পাওয়ার কথা শুনলেও হাসি বের হয়, ধন্যবাদ। আবার এটা যে মানে গর্ব করে স্বীকার করতেছো, এটাই তো অনেক, তাই না? যাই হোক, ঠিক আছে, না তোমাদের আমার আসলে কিছু বলার নাই। কষ্ট যা পাইছি, আমি আর আজকে কোনো কমেন্টই পড়বো না ভাই। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আজকে বলছিলাম খুব বেশি বড় ক্লাস ছিল না, তাও 1 ঘন্টার উপরে হয়ে গেছে। যাই হোক, তো আজকে খুব বেশি পড়াই নাই, আমার মনে হয় না তোমাদের কারো আজকে প্যারা হয়েছে। আজকে একদমই অল্প পড়াইছি। নেক্সট ক্লাস থেকে আমরা একটু বেশি বেশি পড়বো।
আদারওয়াইজ সিলেবাস শেষ করতে অনেক সময় লাগবে। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আমরা এই সমস্ত প্রক্রিয়া তো আরেকটু পড়বই, এরপর কিন্তু পুরোপুরি রুদ্ধতাপীয় প্রক্রিয়া চলে যাবো। ওইটাই মেইন, ওইটাই ভালো মতো পড়া লাগবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা। বাট তার জন্য আজকে যা যা পড়ালাম একটু কষ্ট করে পড়ে আসেন, তাহলে লাইফ উইল বি ইজিয়ার। এন্ড যারা এভাবে আমাদের সাথে পুরা ফিজিক্স ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপার কমপ্লিট করতে চান, যেটাই কমপ্লিট করতে চান না কেন, আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারেন মাত্র 1500 টাকা দিয়ে। এন্ড এই 1500 টাকায় আপনি আপনার একাডেমিক, আপনি আপনার সিকিউ এমসিকিউ সলভিং, আপনি আপনার অ্যাডমিশন যা যা আছে, সহজ কথা ইন্টার লাইফে আপনার ফিজিক্সে যা যা লাগবে সবকিছু ক্লিয়ার করে ফেলতে পারেন একটা ব্যাচের মধ্যেই। আমাদের একটাই ব্যাচ এবং এই একটা ব্যাচের মধ্যেই সবকিছু আছে, মানে ফার্স্ট পেপারের জন্য একটা ব্যাচ, সেকেন্ড পেপারের জন্য একটা ব্যাচ। প্রত্যেকটা ব্যাচের কোর্স ফি মাত্র 1500 টাকা। 1500 টাকা আপনি পুরো ইন্টার লাইফের ফিজিক্স ফার্স্ট পেপার পুরোটা কমপ্লিট করতে পারেন, অথবা ফিজিক্স সেকেন্ড পেপার পুরোটা কমপ্লিট করতে পারেন, চাইলে দুইটাও কমপ্লিট করতে পারেন, দুইটা কোর্সই পারচেস করে। ঠিক আছে, সো কোর্স পারচেস করতে আমাদের দেখো ক্যাপশনে দেওয়া পেজের লিংক আছে, ফিজিক্স অফ স্টুপিড বা অপদার্থের পদার্থ। অপদার্থের পদার্থ আসলে পেজের নাম না, পেজের নাম ফিজিক্স অফ স্টুপিড। সেখানে মেসেজ দিয়ে বললেই হবে ভাই আমি আপনাদের পেইড কোর্সে যুক্ত হতে যাচ্ছি, বাকিটা আমরাই করে দিব। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরশু দিনের ক্লাসে। আপনাদের ক্লাস হয় রবি মঙ্গল বৃহস্পতি এবং ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি ক্লাস। প্রত্যেকটা রবি মঙ্গল বৃহস্পতি যে ক্লাসগুলো, ক্লাস হয় 8টায়। আজকে ক্লাস শুরু করতে একটু দেরি হয়েছে, আমারই দোষ, আমি একটু লেট করে আসছি, বাট নর্মালি ক্লাস 8টাতেই শুরু হয়, রবি মঙ্গল বৃহস্পতি। সো নেক্সট ক্লাস হবে মঙ্গলবার ঠিক রাত 8টায়। সময় মতো ক্লাসে চলে আসেন, এগুলো একটু পড়ে আসেন, ফ্রেন্ডদেরকে একটু জানেন, কষ্ট করে একটু নোট শেয়ার করেন, যা যা করলেন ক্লাসে, যা যা পড়লেন এগুলো একটু লিখে কষ্ট করে একটু একটা ক্লাস রিভিউ সহ একটু কষ্ট করে নোট পোস্ট করে দিয়েন। নোট এই গ্রুপেও পোস্ট করে নেন, আমাদের মেইন গ্রুপ যেটা অপদার্থের পদার্থ, সেখানে একটু পোস্ট করেন, আমি গিয়ে আপনার নোটগুলো পড়ে আসবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরশুদিন। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, পিস আউট।